আসসালামু আলাইকুম। এখনকার টপিক হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন। এখানে মিনা স্যারেরও স্লাইড আছে, আবার ফারহান স্যারেরও স্লাইড আছে। ফারহান স্যারের স্লাইডে শুধু সেমাফোর দেখাইছে আর সিনক্রোনাইজেশনের বেসিক কিছু জিনিসপত্র দেখাইছে। আর মিনা স্যারের স্লাইডে ওইগুলো ছাড়াও আরও কিছু অ্যাপ্রোচ আছে যে সিনক্রোনাইজেশন প্রবলেম সলভ করার জন্য। তো ফারহান স্যারের স্লাইডটা একটু বড়, মিনা স্যারের স্লাইডটা একটু বড়। তো প্রথম আসি প্রসেস সিনক্রোনাইজেশন কি। যখন মাল্টিপল প্রসেস একটা শেয়ার্ড রিসোর্স ইউজ করতে চায়, তখন হচ্ছে একটা রেস কন্ডিশন চলে আসে যে কে কার আগে অ্যাক্সেস করবে। এর ফলে কি হয় যে ইনকমপ্লিট বা ইনকনসিস্টেন্ট রাইট বা রিড তৈরি হয়। তো যদি ধরি দুটো প্রসেস আছে, P1 আর P2, একটা ভেরিয়েবল আছে হচ্ছে এক্স। এখন এক্সের ভ্যালু আগে ছিল হচ্ছে 4। P1 কি করতেছে, এক্সের ভ্যালু রিড করতেছে, ইনক্রিমেন্ট করতেছে, তারপর সে রাইট করতেছে এক্সের ভ্যালু, আবার নতুন যে ভ্যালুটা রাইট এক্স, ঠিক আছে। তো সেম সেম কাজ প্রসেস 2ও করতেছে, রিড এক্স, ইনক্রিমেন্ট এক্স, তারপর হচ্ছে রাইট এক্স। তো নর্মালি যদি দুইটা প্রসেস পর চলতো তাহলে কি হতো, এক্সের ভ্যালু হয়ে যেত 7। কিন্তু রেস কন্ডিশনের কারণে কি হবে, এই যে ইনস্ট্রাকশন মানে একটা ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশনকে অ্যাসেম্বলিতে তিনটা আলাদা আলাদা ইনস্ট্রাকশনে ভাগ হয়ে গেছে। এখানে তিনটা মার্জ হয়ে যেতে পারে। মার্জ হয়ে দেখা গেল যে রিড এক্স, প্রসেস 1 এর রিড এক্স, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট এক্স এসে বলো, ঠিক আছে। এরপরে যায় প্রসেস 1 এর রাইট এক্স না আসা, প্রসেস 2 এর রিড আর ইনক্রিমেন্ট আসতে হতো। প্রসেস 2 রিড, প্রসেস 2 ইনক্রিমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি এখানে হয়তো কি যে P1 রিড করলো, ভ্যালু ছিল হচ্ছে ইনিশিয়াল 5 হলো, ইনক্রিমেন্ট করলো, ভ্যালু হলো 6। তারপরে এক্সের ভ্যালু এখন 6 হয়ে যাওয়া উচিত কথা ছিল, কিন্তু রেস কন্ডিশনের কারণে এখন P2 এর এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হচ্ছে। তো P2 রিড করলো কত পাবে, যেহেতু অরিজিনাল রিড করতেছে 5 পাইলো, ইনক্রিমেন্ট করলো, P2 এখনও 6 পাইলো। তারপরে যদি P1 এর যে রাইট একটা বাকি ছিল, এটা যদি এখন আসে যে P1 রাইট করলে এক্সের ভ্যালু হয়ে যাবে কত এখন 6। তা এরপরে একটা ইনস্ট্রাকশন বাকি আছে যেটা হচ্ছে P2 এর রাইট। তাহলে এরপরে কি হবে, P2 রাইট করলে এই 6 এখন রাইট করবে কত, P2 কিন্তু যে 6 ছিল, ও আবার এক্সের ভিতরে 6 রাইট করবে। তো ফাইনালি কি ছিল, এক্সের ভ্যালু 6 থাকলো, আসলে হওয়ার কথা কি ছিল 7। তো এটা হচ্ছে রেস কন্ডিশন, যে কে কার আগে রিড রাইট করতেছে এর উপরে ভিত্তি করে ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। এই প্রবলেমটাকে আমরা সলভ করবো যেন এট এ টাইম কেবলমাত্র একটা প্রসেসই কোনো একটা শেয়ার রিসোর্সের উপরে রিড বা রাইট অপারেশন চালাতে পারে। ওইগুলো এখানে মোটামুটি বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড এটা পরে বলতেছি। আর এখানে একটা শুরুতে একটা প্রবলেম বলছে যে কনজিউমার প্রডিউসার প্রবলেম, এটা পরে আসবো। তারপরে হচ্ছে এগুলো পরে আসবো। এই রেস কন্ডিশন হচ্ছে যে একটু আগে যেটা এক্সপ্লেন করলাম সেটাই, ওইটাকে এখানে দেখাইছে। তারপর আসছে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে যে শেয়ার্ড রিসোর্সের উপরে যে অপারেশনগুলো আছে ওগুলোতে তো কোডের কোনো একটা সেকশনে থাকবে। যেমন এই একটা ফাংশন ছিল, এখানে কিছু ইনস্ট্রাকশন ছিল, তারপর এই যে এইখানে যে কয়েকটা ইনস্ট্রাকশন আছে, এখানে হচ্ছে মেনলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন বা মানে শেয়ার্ড রিসোর্সের যে উপরে যে অপারেশন এগুলো এই কয়েকটা ইনস্ট্রাকশনের ভিতরে হয়েছে। তো এই কয়েকটাকে বলা হয়েছে ক্রিটিক্যাল সেকশন। যে এই জিনিসটা যদি মাল্টিপল প্রসেস একসাথে এখানে থাকে তাহলে হচ্ছে আগের মতো রেস কন্ডিশন চলে আসবে, তখন ভ্যালু উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে অ্যাট আ টাইম কেবলমাত্র একটা প্রসেসই ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে, মানে এই পোর্শনে থাকতে পারবে, যেন শেয়ার রিসোর্সের উপরে কেবলমাত্র একটা প্রসেসই অপারেশন চালাইতে পারে। তো এখানে যে পুরো যে একটা কোড ছিল, কোড ব্লককে কয়েকটা ভাগে ভাগ করছে। এটা হচ্ছে এন্ট্রি সেকশন, যে ক্রিটিক্যাল সেকশন আগে যে কোড ছিল এটা হচ্ছে এন্ট্রি সেকশন। ক্রিটিক্যাল এন্ট্রি সেকশন না, ওইটা না, এইভাবে বলি। এটা তো আমাদের মেন কোড ছিল, মেন কোডের ভিতরে যে এই পাউশটুকু আমরা ক্রিটিক্যাল সেকশন হিসেবে ভাগ করছি, ঠিক আছে। এখন মেন কোডের উপরে এই ক্রিটিক্যাল সেকশনকে প্রোটেক্ট করার জন্য এক্সট্রা কিছু কোড লেখা লাগে। তো এক্সট্রা কিছু কোড এখানে আসবে। আর ক্রিটিক্যাল সেকশন শেষ হয়ে যাওয়ার পরে এই যে কিছু কাজ করছিলাম, এই কাজটুকু রিভার্ট করার জন্য এখানে আরও কিছু কয়েকটা জিনিস কোড লেখা লাগবে, ঠিক আছে। তো এই যে উপরে যে কোডগুলো লেখলাম এগুলো বলে দিয়েছে এন্ট্রি সেকশন। যে এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশন শেষ হয়ে গেলে যে কয়েকটা কোড লিখতেছি এটা হচ্ছে এক্সিট সেকশন। আর এক্সিট সেকশনের পরে বাকি যেই মেন অ্যাকচুয়াল প্রবলেম ছিল এগুলো বলা হয়েছে রিমাইন্ডার সেকশন, ঠিক আছে। ওইটার কি এখানে একটা ডায়াগ্রামে দেখাইছে।
এই অ্যালগোরিদম এখানে হচ্ছে মূলত একটা সিম্পল অ্যালগোরিদম দেখাইছে যেটা সলভ করা যেত, তারপর হচ্ছে আরেকটা পিটার সলিউশন দেখাইছে। এই দুটো হচ্ছে ফারহান স্যারের স্লাইডে নাই, এই জন্য আমি এই দুটো আর কি পরে দেখাবো, আগে কমনগুলো শেষ করে নেওয়ার পরে। তো এখানে হচ্ছে এরপরে আসি হচ্ছে রিকোয়ারমেন্টস ফর এ সলিউশন। এখানে ক্রিটিক্যাল সেকশন যে প্রবলেমের যে যদি আমাকে কোনো সলিউশন ডিরাইভ করি ওইটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, ওইটা হচ্ছে এই তিনটা রিকোয়ারমেন্ট দিয়ে বোঝা যাবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, মানে অ্যাট এ টাইম কেবলমাত্র একটা প্রসেসই ক্রিটিক্যাল সেকশন থাকতে পারে। আমার অ্যালগরিদম এমন হলে চলবে না যে P1 ক্রিটিক্যাল সেকশনও ছিল, P1 অলরেডি ক্রিটিক্যাল সেকশনও ছিল, আমার অ্যালগরিদম যদি আবার P2কেও ক্রিটিক্যাল সেকশনে পারমিশন দেয় তাহলে কিন্তু দুটো একসাথে ক্রিটিক্যাল সেকশনে থেকে যাইতেছে, এরকম হওয়া যাবে না। যদি P1 ক্রিটিক্যাল সেকশনে থাকে তাহলে P2 থাকতে পারবে না, ওকে থামায় রাখা লাগবে। এটা যদি হয় এই কন্ডিশনটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, কেবলমাত্র একটা প্রসেসই ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে। তারপর আসা হচ্ছে প্রোগ্রেস দ্বারা বোঝাচ্ছে যে ধরলাম এখানে তিনটা প্রসেস ছিল, P1 P2 P3 ক্রিটিক্যাল সেকশন এক্সিট সেকশন পার হয়ে এখন আছে রিমাইন্ডার সেকশনে আছে। তো ও কোনোভাবেই আর হচ্ছে এই P1 P2 তারা চাচ্ছে ক্রিটিক্যাল সেকশন ঢুকতে, তো তারা এন্ট্রিতে আর কি যাবে। তো P3 এই দুটোকে ইফেক্ট করতে পারবে না, আসলে কে এন্ট্রিতে যাবে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ঠিক আছে। তো এই দুটো বললাম যে এই দুটো এন্ট্রিতে আছে, এন্ট্রি থেকে যে কোনো একটা আর কি ক্রিটিক্যাল সেকশনে যাবে। তো এই যে কে যাবে এই ডিসাইড করবে শুধুমাত্র P1 P2, কারণ এরা রিমাইন্ডার সেকশনে নেই। যেই প্রসেসগুলো রিমাইন্ডার সেকশনে আছে তারা এই ডিসিশন মেকিংয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না। এটাই হচ্ছে প্রোগ্রেস যে রিকোয়ারমেন্ট এটা। আর ফাইনাল হচ্ছে বাউন্ডেড ওয়েটিং, যে যতগুলো প্রসেস এইখানে যেমন P1 P2 ছিল ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছে, তারা আলটিমেটলি একটা ফাইনাইট টাইমের ভিতরে ক্রিটিক্যাল সেকশন ঢুকতে পারবে। এমন কোনো কোড থাকবে না যার কারণে যে P1 ঢুকতেই পারবে না, কেবলমাত্র P2 ক্রিটিক্যাল সেকশনে থাকলো, ও আর ওইখান থেকে কন্ট্রোলটা আর কি P1 এর কাছে গেল না, এরকম অ্যালগরিদম যাতে না হয়। তো এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাজাম্পশন থাকে কি যে কোনো একটা প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকে সে ফাইনাইট টাইমের ভিতরে বের হয়ে যাবে। তো P2 যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো এক সময় সে বের হয়ে যাবে, তখন যেন P1 ঢুকতে পারে, এমন যাতে না হয় যে P1 কে আমি আর ঢুকতে দিলাম না। তো P1 যখন শেষ হবে তখন যেন P1 ঢুকে, সেটাকে বলা হয়েছে বাউন্ডেড ওয়েটিং, যে একটা ফাইনাল টাইমের ভিতরে যারা ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছে তারা সবাই ঢুকতে পারবে। এই ছিল তিনটা রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে ক্রিটিক্যাল সেকশন হ্যান্ডেল করার জন্য, মানে সলিউশন বের করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রিএমটিভ, দুই ধরনের অ্যাপ্রোচ বেসড অন যে কার্নেল কি প্রিএমটিভ নাকি নন প্রিএমটিভ। কার্নেল প্রিএমটিভ মানে হচ্ছে ও চাইলে নিজে থেকে একটা প্রসেসকে থামিয়ে দিতে পারবে, আর নন প্রিএমটিভ হচ্ছে কেবলমাত্র যদি কোনো প্রসেস ভলান্টারিলি সিপিইউর অ্যাক্সেস ছাড়িয়ে দেয় তখনই কেবলমাত্র কার্নেলের কাছে অ্যাক্সেস ফেরত যাবে, ঠিক আছে। তো প্রিএমটিভ কি ছিল, কার্নেল অ্যাক্সেস ছিনিয়ে নিতে পারবে সিপিইউ এর। আর নন প্রিএমটিভ যদি কোনো একটা প্রসেস ভলান্টারিলি অ্যাক্সেস না ছাড়িয়ে দেয় তাহলে কার্নেলের কাছে সিপিইউ এর অ্যাক্সেস যাবে না। এই দুই ধরনের কন্ডিশনের উপরে ভিত্তি করে যে কয়েক ধরনের অ্যাপ্রোচ আছে। তো পিটারসন সলিউশন পরে দেখাবো। তো প্রথমে আসে যে সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার, মানে এখানে হচ্ছে লকিং কনসেপ্ট ইউজ করব। এখানে কি হবে যে শেয়ার রিসোর্সটা আছে সেটা আমরা লক করে রাখবো, কেবলমাত্র একটা প্রসেস যার কাছে কি আছে সে ওই লকটা খুলে অ্যাক্সেস করতে পারবে। অন্য কোনো প্রসেস আসলে তাকে যেহেতু অ্যাক্সেস দেওয়া হয় না সে রিসোর্সটা ইউজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস লাগে, যে অ্যাটমিক কিছু অপারেশন লাগে যেগুলো হচ্ছে নন ইন্টারাপ্টেবল, একবার শুরু হলে সেটাকে একবারে কমপ্লিট হবে। আচ্ছা, সামনে আসলে পর আবার দেখবো কী কী অ্যাটমিক বোঝাচ্ছে। তো এখানে জেনারেল মানে এই লক বেসড কয়েকটা অ্যাপ্রোচ আছে, যেমন হচ্ছে জেনারেল লক, তারপর আসবে হচ্ছে মিউটেক্স, তারপর আসবে সেমাফোর। এই তিনটাই আছে। এই তিনটারই বেসিক স্ট্রাকচার হচ্ছে, প্রথম হচ্ছে লক অ্যাকোয়ার করব, যদি আমি লক পাওয়া যাই তারপর আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবো, কাজ শেষ করবো, তারপর লক ছেড়ে দিব, তারপর হচ্ছে রিমাইন্ডার সেকশন। আমি যদি লক অ্যাকোয়ার না করতে পারি আমি এখানে আটকে থাকবো, এখানে ইনফিনিট লুপে চলে যাবো যতক্ষণ লক অ্যাকোয়ার করতে পারতেছি। লক পাইলাম তারপর হচ্ছে আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে টেস্ট অ্যান্ড সেট লক। এখানে হবে কি,
একটা বাইনারি বুলিয়ান বা বুলিয়ান ভ্যালু থাকবে, যদি 0 হয় তার মানে হচ্ছে আনলক করা, আর ভ্যালু 1 হলে সেটা হচ্ছে লক করা। এখানে একটা ফাংশন থাকে যেটা হচ্ছে চেক করবে যে লক করা কিনা। ফাংশন হচ্ছে বুলিয়ান টেস্ট এন্ড সেট। আমি ওকে টার্গেট একটা মানে লক ভেরিয়েবল দিব, ওই ভেরিয়েবল দেখবো যে ওই ভেরিয়েবল অ্যাকচুয়ালি ভ্যালু কত, ওই ভ্যালুটা এখানে আরবিতে রেখে দিব, এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু। তারপর হচ্ছে এই যে টার্গেট যেই লক ভেরিয়েবল, ওই লক ভেরিয়েবলকে ট্রু করে দিব, ট্রু করে আগের যে ভেরিয়েবল আছে সেটা রিটার্ন করবো। এখন এই জিনিসটা কেন করলাম এটা পরে দেখাচ্ছি, মেন কোডে আসে। এটা হচ্ছে এই টেস্ট অ্যান্ড সেট ইউজ করে একটা কোড। এখানে কি করতেছে, হোয়াইলের ভিতরে টেস্ট অ্যান্ড সেট একটা লক। লক হচ্ছে আগে একটা গ্লোবাল লক ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছে, ধরলাম লক ছিল প্রথমে হচ্ছে ফলস, ঠিক আছে। লক প্রথমে ফলস ছিল, পর হচ্ছে টেস্ট অ্যান্ড সেটের ভিতরে লক পাঠায় যেখানে কিন্তু ওই যে শেষ করে দিচ্ছে। তার মানে যতক্ষণ এই ভিতর কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ আর কি ইনফিনিট লুপেই চলে যাবে। যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তখন আর কি পড়ে গেলে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন ঢুকবে, ঠিক আছে। তো আমি যদি লক ফলস দিয়ে শুরু করি, লক থাকলো ফলস, এই টেস্ট অ্যান্ড সেট ফাংশনের ভিতরে গেলে কি করবে, এই টার্গেটের ভ্যালু প্রথম হচ্ছে এখানে কি, এখানে আরভিতে আছে ফলস, ঠিক আছে। তারপর টার্গেটের ভ্যালু ট্রু করে দিল, তার মানে এখন হচ্ছে লকের ভ্যালু কিন্তু ট্রু, আর রিটার্ন করতেছে কিন্তু ফলস, কারণ আগে ছিল ফলস। তো যখন কেউই কোনো লক অ্যাকোয়ার করা নাই, আমার এই কন্ডিশন এর ভিতরে এই স্টেটমেন্ট দেওয়ার এই ফাংশন কল করলে কি হলো, আমি লকও পেয়ে গেলাম আর আমার ইনফিনিট লুপটা ব্রেক হয়ে গেল। কীভাবে লক পেলাম, কারণ হচ্ছে লকের ভ্যালু ট্রু হয়ে গেছে, লকের ভ্যালু ট্রু হয়ে গেল। আর হচ্ছে যেহেতু ফলস রিটার্ন করতেছে এই হোয়াইলের ভিতরে ফলস, তাহলে এই কন্ডিশনটা ব্রেক হয়ে গেলো, হোয়াইল লুপটা ব্রেক হয়ে গেলো, আমি এখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারতেছি, ঠিক আছে। এখন যদি চিন্তা করি, এখন কিন্তু লকের ভ্যালু হচ্ছে ট্রু, লকের ভ্যালু হচ্ছে ট্রু। তো দেখা গেল যে ফার্স্ট প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনেই আছে, নতুন একটা প্রসেস আসলো, এটা হচ্ছে এখন P2 এর জন্য কনসিডার করতেছি। P2 আসলো, হোয়াইল লুপের ভিতরে দেখলো টেস্ট অ্যান্ড সেট অ্যান্ড লক। তো লক গেল, ফাংশনের ভিতরে আসলাম, টার্গেট লক ফাংশন, লক ভেরিয়েবল, দেখলো যে এখন বুলিয়ান কিন্তু এটা ভ্যালু ট্রু, কারণ একটু আগে লকের ভ্যালু ট্রু হয়ে গেছে। ট্রু আমি রিড করলাম, এরপর আমি আবার এখানে ভ্যালু ট্রু করে দিলাম, তারপরে ট্রু রিটার্ন করলাম। ট্রু রিটার্ন করলে এখানে তো দেখতেছে হোয়াইলের ভিতরে ট্রু হয়ে যেতেছে, হোয়াইলের ভিতরে ট্রু হয়ে গেলে এটা ইনফিনিট লুপে পড়ে যাবে, যতক্ষণ না আর বারবার চেক করতে থাকবে যে লক ছাড়িয়ে দিচ্ছে কিনা। যতক্ষণ না প্রসেস 1 এটাকে ছাড়িয়ে দিচ্ছে ততক্ষণ প্রসেস 2 কিন্তু এখানে আটকে যেতেছে। তো প্রসেস 1 তার ক্রিটিক্যাল সেকশন শেষ, এরপর লক ফলস করে দিল, তখন হচ্ছে দেখা গেল কি লক যখন ফলস থাকবে এই ফাংশন তখন হচ্ছে লকের ভ্যালু ট্রু করে দিয়ে ফলস রিটার্ন করবে। তাহলে এখন প্রসেস 2 কি করতেছে, সে লক অ্যাকোয়ার করে ফেলছে, কারণ তার এই কন্ডিশন ফাংশনের মাধ্যমে সে লকটাকে অ্যাকোয়ার করে ফেললো, লকের ভ্যালু এখন ট্রু, কিন্তু লকের ভ্যালু ট্রু হলেও সে আসলে তার ইনফিনিট লুপটা ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে চলে আসলো, এখানে সে বাকি তার সে ক্রিটিক্যাল সেকশন ইউজ করতে থাকবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছি এখানে কি হচ্ছে। একসাথে আমি লক অ্যাকোয়ারও করতেছি, আবার আমি ওয়েট করবো কিনা সেটাও আমি একসাথে চেক করে ফেলতে পারতেছি এই একটা ফাংশন ইউজ করার মাধ্যমে। এটা ছিল যে টেস্ট অ্যান্ড সেট মেথড। তারপর আসে হচ্ছে মিউটেক্স লক। মিউটেক্স লক অনেকটা এটার মতোই, কিন্তু এখন হচ্ছে ডিরেক্টলি আমরা এই টেস্ট অ্যান্ড সেট ফাংশন ইউজ না করে অ্যাকোয়ার ফাংশন ইউজ করবো, আর হচ্ছে রিলিজ ফাংশন ইউজ করবো। এই ফাংশন দুটো হইতে হবে অ্যাটমিক, যেন সিপিইউ একবার এই ফাংশনগুলোকে এক্সিকিউট করা শুরু করলে কমপ্লিটলি পুরোটা এক্সিকিউট করে, তাহলে হচ্ছে কোনো কনসিস্টেন্সি ব্রেক হবে না। তো অ্যাকোয়ার রিলিজ নাম শুনে বোঝা যাচ্ছে আমি যখন ক্রিটিক্যাল সেকশন ঢুকবো তার আগে লক অ্যাকোয়ার করবো, লক যদি অ্যাকোয়ার না করতে পারি এখানেই থেকে যাবো ইনফিনিট লুপে, লক অ্যাকোয়ার করলাম, ক্রিটিক্যাল সেকশন ঢুকলাম, তারপর লক রিলিজ করে দিব। এই ছিল মিউটেক্স। এখন যে অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশন যে অ্যাকোয়ার লক, এটা যে কোনোভাবে হতে পারে, একটা টেক্সট অ্যান্ড সেট দেখলাম ওইভাবে এটার ইমপ্লিমেন্টেশন করা যায়, তবে এটার ইমপ্লিমেন্টেশন আসবে না, আসবে কীভাবে আর কি অ্যাকোয়ার লক রিলিজ লক কীভাবে ইউজ করা যায়, এরকমভাবে কোয়েশ্চেন আসতে পারে যে আমার একটা দুইটা প্রসেসকে সিনক্রোনাইজ করা দরকার, কীভাবে সিনক্রোনাইজ করবো। তো ওই যে এরকম যে অ্যাকোয়ার লক করলাম, ক্রিটিক্যাল সেকশনের কাজ করলাম, তারপরে রিলিজ লক। নেক্সট আসে হচ্ছে সেমাফোর। সেমাফোর হচ্ছে মিউটেক্সের একটু আপডেটেড ভার্সন। মিউটেক্সে কী হতো, মিউটেক্স একটা বাইনারি ভ্যালু ছিল, either 0 or 1।
এখানে একবার করলে তো একটা ভেরিয়েবল থাকা লাগবে, যে আমি যে প্রসেস P1 P2 ছিল তারও তো একটা মাল্টিপল তো ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, যে P3 P4 তাদের একটা নিজস্ব ক্রিটিক্যাল সেকশন আছে, এদের একটা নিজস্ব ক্রিটিক্যাল সেকশন আছে। এমন না যে এদের ক্রিটিক্যাল সেকশন জন্য আমি এদের আটকায় রাখবো, এমন তো করা যাবে না। সো প্রত্যেকটা ক্রিটিক্যাল সেকশনের জন্য একটা আলাদা আলাদা এই যে লগ ভেরিয়েবল রাখবো। সো একর যখন করবো তখন বলে দেবো আমি কোন ক্রিটিক্যাল সেকশনের জন্য আমি একর করতে যাচ্ছি। তো ওইটার জন্য তো একটা ভেরিয়েবল রাখা লাগবে, লগ ভেরিয়েবল, বা এই ক্ষেত্রে এটা মিউটেক্স ভেরিয়েবল বলা যায়, মিউটেক্স ভেরিয়েবল। ওই ভেরিয়েবলটার ভ্যালু হয় আইদার 0 হবে অথবা 1 হবে। এটা ছিল মিউটেক্সে। এখন সেমাফোরে কী হবে, আমি শুধু 0 আর 1 না হয়ে আমি এটা ভ্যালু ইন্টিজার ভ্যালু নিব, যে 0 হচ্ছে বড় হইতে পারে ছোটো হইতে পারে। তো এখন সেমাফোরে যখন আসবে তখন এই অ্যাকোয়ার রিলিজের জায়গায় অন্য দুইটা ফাংশন আসবে, যেটা হচ্ছে ওয়েট আর হচ্ছে সিগন্যাল। ওয়েট হচ্ছে অ্যাকোয়ার লকের মতো, আর সিগন্যাল হচ্ছে রিলিজ লকের মতো। এখন ওয়েটে কী হবে, আচ্ছা সেমাফোরের ভিতরে প্রথমে একটা সেমাফোর ভ্যালু ভেরিয়েবল এস ডিক্লেয়ার করে নিলাম, যে এখানে বলছে। এখন এস এর ভ্যালু যদি 0 চেয়ে ছোটো হয় বা 0 বা 0 চেয়ে ছোটো হয়, তার মানে কোনো একটা প্রসেস লক অ্যাকোয়ার করে ফেলছে। এখানে হয়তো বিষয়টা উল্টা মনে হতে পারে, কারণ একটাকে দেখছিলাম যে 1 থাকলে লক হয় আর 0 থাকলে আনলক থাকে, কিন্তু সেমাফোরের ক্ষেত্রে এই জিনিসটা উল্টা। সেমাফোরে যদি ভ্যালু 0 চেয়ে ছোটো হয়, সেমাফোর ভেরিয়েবলের ভ্যালু যদি 0 চেয়ে ছোটো হয়, তার মানে কোনো একটা প্রসেস লকটা অ্যাকোয়ার করছে। আর কতগুলো প্রসেস লক অ্যাকোয়ার করছে সেটা জানা যাবে, যে নেগেটিভ যে ভ্যালুটা আছে ওই ভ্যালু দিয়ে জানা যাবে। নেগেটিভ ভ্যালু কতগুলো, নাম্বার অফ প্রসেস দ্যাট অ্যাকোয়ার্ড লকড। ঠিক আছে, তো এখন ওয়েট আর সিগন্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখি। ওয়েটের ভিতরে কী হবে, যতক্ষণ এস এর ভ্যালু 0 চেয়ে ছোটো, 0 বা 0 চেয়ে ছোটো, তার মানে কোনো একটা প্রসেস অলরেডি লক অ্যাকোয়ার করে আসে। তখন যদি নতুন একটা প্রসেস আসে লক অ্যাকোয়ার করতে চাই, তাহলে সে এখানে ইনফিনিট লুপে করে যাবে, এখানে লুপে চলে যাবে, যে সে কিছু এক্সিকিউট করবে না যতক্ষণ না লকটা ছেড়ে দিচ্ছে। যখন লক ছেড়ে দিল, তখন তো নিউ যে প্রসেস আছে সে তো এখন লকটা অ্যাকোয়ার করবে, তার লক অ্যাকোয়ার করার জন্য এস এর ভ্যালু কমাই দিছে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে কি, P1 অলরেডি লক নিয়েছিল, সো লক নিয়ে থাকলে এখানে ধরলাম 0 আছে, 0 থাকলে যে ইনফিনিটিও চলে যাবে। তো পরেরবার যখন P2 আসলো, P2 এসে দেখলো যে এস এর ভ্যালু 0, সো সে এখানে লুপে থাকবে। যখন P1 লকটা ছেড়ে দিবে তখন এই ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিবে, যে সিগন্যালের ক্ষেত্রে যে লক যখন ছেড়ে দিবে তখন শুধু সেমাফোরের ভ্যালুটা বাড়াই দিবে। তখন সেমাফোরের যখন লক ছেড়ে দিল তখন সেমাফোরের ভ্যালু 1 হয়ে গেল। তখন এই P2-র জন্য এই যে ওয়েট যে ফাংশন, এই ফাংশনের এই কন্ডিশনটা ব্রেক করে এখন P2 লক নিতে পারবে। লক নিতে যেহেতু পারবে, এখানে সেমাফোরের ভ্যালু কমাই দিছে, ডিক্রিমেন্ট করে দিছে, করে দিয়ে এখন P2 লক পাই গেছে। ঠিক আছে, তো এখন P2 তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। ওকে, পরে কি বলছে, এটা সেমাফোর দুটো টাইপ আছে, একটা হচ্ছে কাউন্টিং সেমাফোর, একটা হচ্ছে বাইনারি সেমাফোর। কাউন্টিং হচ্ছে যেমন 0-র চেয়ে বড় হতে পারে, মানে 1-এর চেয়ে বড় হতে পারে, যে কোনো ইন্টিজার ভ্যালু হতে পারে। আর বাইনারি সেমাফোর হচ্ছে 0 আর 1-এর ভ্যালু কেবলমাত্র 0 অথবা 1 হতে পারে। তো এটা ক্ষেত্রে হচ্ছে সেম এজ মিউটেক্স, কারণ হচ্ছে যদি আমি 0 আর 1 ইউজ করি, মিউটেক্স আর এটা ইউজ করা সেম কথা, যেমন পার্থক্য নেই। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে P1 P2 দ্যাট রিকোয়ার S1 টু হ্যাপেন বিফোর S2। S1 হচ্ছে ক্রিয়েট এ সেমাফোর সিঙ্ক, বা এটা ক্রিটিক্যাল সেকশন ধরতে পারি। তো ক্রিয়েট এ সেমাফোর সিঙ্ক, যেটা হচ্ছে 0-3 সালে করা হয়েছে। তো এখন P1 এর ক্ষেত্রে যদি আসি, সে প্রথমে S1 এক্সিকিউট করা শুরু করলো। এখন যদি এই মুহূর্তে P2 এক্সিকিউট হওয়া শুরু করে, তাহলে কী করবে, সে চেক করবে যে এই যে তার কিন্তু শুরুতে ওয়েট আছে, ওয়েট সিঙ্কের ভ্যালু কিন্তু 0। যদি সিঙ্কের ভ্যালু 0 হয়, ওয়েট করলেও কিন্তু সে আসলে এখানে লুপে পড়ে যাবে। ঠিক আছে, সে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। তো S1 এর এক্সিকিউট করতেছে, এক্সিকিউট করার পর যখন সিগন্যাল দিলে সিঙ্কের ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে যখন P2 এর ওয়েট, তখন কিন্তু সেটার
লুপে যাবে না, লুপ ব্রেক করবে। ব্রেক করলে সে এখন লক পায়ে যাবে, লক পায়ে যায় এসআর সিঙ্কের সেমাফোরের ভ্যালু 1 থেকে সে 0 করে দেবে, 0 করে দিয়ে পরে তার S2 এক্সিকিউট করতে থাকবে। S2 এক্সিকিউট করার পরে ফাইনালি সে সিগন্যাল কল করতে পারে। আবার মনে হতে পারে যে এই এক্সাম্পলের ক্ষেত্রে এখানে দেখাই নাই, কারণ হচ্ছে হয়তো ফাইনালি টার্মিনেট হয়ে যাবে। তো এই ছিল বেসিক্স অফ সেমাফোর। মেন কাজ হচ্ছে যে একটা ভ্যালু থাকবে, ভেরিয়েবল থাকবে, যে ভেরিয়েবলের উপরে অপারেশনগুলো অ্যাটমিক হবে। যে আমি যদি ওয়েট বা সিগন্যাল ফাংশনটা আছে, এগুলো অ্যাটমিক ফাংশন, একবার শুরু হইলে না, ওয়েট আর সিগন্যাল অ্যাটমিক না, মেইনলি হচ্ছে এখানে অ্যাটমিক, হ্যাঁ ওয়েট আর সিগন্যাল অ্যাটমিক, ঠিক আছে। ওয়েট আর সিগন্যাল দুটো অ্যাটমিক ইনস্ট্রাকশন থাকবে। ওয়েট হচ্ছে লক অ্যাকোয়ার করা, সিগন্যাল হচ্ছে লক রিলিজ করা। সেমাফোরের ভ্যালু 0 বা 0 চেয়ে ছোটো হলে লক অ্যাকোয়ার্ড থাকবে, আর 0 চেয়ে বড়ো থাকলে লক রিলিজ অবস্থায় থাকবে। তো এখন এই সেমাফোর কাউন্টিং সেমাফোর ইউজ করার সুবিধা হচ্ছে, যেহেতু আমার এখানে আমি যে কোনো ইন্টিজার ভ্যালু ইউজ করতে পারবো, আমি মাল্টিপল প্রসেস একটা সেমাফোরের ভিতরে ডিপেন্ড করে এমন করতে পারবো। আগে কি হতো, কেবলমাত্র দুইটা প্রসেসের ভিতরে আমরা সিনক্রোনাইজ করতে পারতাম, যে মিউটেক্স 0-1 থাকতো, যে P1 এখন লক নিয়ে আসে নাকি P2 লক নিয়ে আসে, এরকম হইতো। এখন যে সেমাফোরের কাউন্টিং সেমাফোর ইউজ করার কারণে P1 থেকে P.Pn তারা সবাই যদি সেমাফোরের জন্য ডিপেন্ড করে থাকে, তাহলে হয়তো ওই যে -n ভ্যালু থাকবে, সেমাফোরের ভ্যালু -n বা -n+1 মেবি, যাই হোক, মানে যতগুলো প্রসেস সেমাফোরের জন্য ওয়েট করতে থাকবে তাদের ভ্যালু তত মাইনাস হবে, ঠিক আছে। তো সবাই যখন একবার করে ক্রিটিক্যাল সেকশন উঠে কাজ শেষ করে দিবে, মানে ফাইনালি যখন আর কেউ এই লকের উপরে ওয়েট করবে না, তো ফাইনালি সেমাফোরের ভ্যালু +1 হয়ে যাবে। এই সেমাফোর, ওকে। এখন সেমাফোর ইমপ্লিমেন্টেশন দেখাইছে যে দুইটা প্রসেস যেগুলো সিনক্রোনাইজ করতে যাচ্ছে তাদেরকে অবশ্যই ওয়েট আর সিগন্যাল কল করতে হবে অন দ্য সেম সেমাফোর, যে একটা সেমাফোর উপরে কল করা লাগবে। ভিন্ন সেমাফোর হলে তো আসলে সিনক্রোনাইজেশন হবে না, কারণ একজন এক ভ্যালু রিড করবে সেমাফোরের ভ্যালু। তো একটা সেমাফোর একটা শেয়ার্ড ক্রিটিক্যাল সেকশনের উপরে জন্য ডেডিকেটেড থাকবে। এখন শুধুমাত্র একটা না, মাল্টিপল সেমাফোর হইতে পারে, এক্সাম্পল পরে আছে, তো আসতেছি পড়া। তখন যে একটু যে অ্যাপ্রোচটা পড়লাম, দেখলাম এটা হচ্ছে বিজি ওয়েটিং, কারণ হচ্ছে বারবার আমি লুপ চেক করতেছি। তো এই জিনিসটাকে বিজি ওয়েটিং, যেহেতু এটাকে ক্রিটিক্যাল সেকশনে রেখে দিব, কারণ লুপের কাউন্টার যাতে ব্রেক না হয়। এখান থেকে তেমন কিছু আসবে না। এখানে এটাই বলছে যে ওয়েটার সিগন্যাল যে ফাংশন ইমপ্লিমেন্টেশন, এগুলো যাতে ক্রিটিক্যাল সেকশনে রাখা হয় থাকলো। তাই আমি যদি বিজি ওয়েটিংটাকে সরাইতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে হচ্ছে নেক্সট যে মেথড, এটা হচ্ছে সেমাফোর ইমপ্লিমেন্টেশন উইথ নো বিজি ওয়েটিং। তো বিজি ওয়েটিংয়ে কী ছিল? প্রত্যেকটা সিপিইউ একটা ইনফিনিট লুপ চালায়, বা প্রত্যেকটা প্রসেস ইনফিনিট লুপ চালাইতো। ইনফিনিট না, আসলে যতক্ষণ না লক অ্যাকোয়ার করতেছে, মানে লক অ্যাকোয়ার পর্যন্ত একটা সেলফ লুপ চালাইতো। এখন সেলফ লুপ যদি চালাতে চায়, ওই লুপের ক্ষেত্রে তো সিপিইউ সাইকেল ওয়েস্ট হবে। তো এই ওয়েস্টগুলোকে যাতে না হয়, এই জন্য যে নো বিজি ওয়েটিং এই মেথডটা আনা হয়েছে। এখানে মেন সোজা কথা হচ্ছে যে সেমাফোর থাকবে, সেমাফোরের সাথে একটা কিউ থাকবে, যে কোন প্রসেস এই সেমাফোরের উপরে ডিপেন্ডেন্ট। আমি যদি কোনো ধরলাম প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, এরা এই সেমাফোরের জন্য ওয়েট করতেছে, তো ওরা তো এখন এক্সিকিউট করতেছে না, ওয়েট করলে আমরা এই কিউতে P2, P3, P4 কে পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পরে এই যে কয়েকটা যে প্রসেস আছে, এগুলো তো রেডি স্টেটেও রাখবো না, কারেন্ট স্টেটেও রাখবো না, এগুলোকে স্লিপে পাঠিয়ে দেবো। স্লিপে বলতে প্রসেস ওয়েটিং স্টেট, মানে হচ্ছে এক্সিকিউটেবল স্টেটে রাখবো না। এটা আমরা চাইলে স্লিপে পাঠিয়ে দিতে পারি,
কিন্তু স্লিপে পাঠাবো না। এটা কেন, এটা পরে দেখবো। মেন জিনিস হচ্ছে সে যাতে কারেন্টলি এক্সিকিউট না হয়। রেডি কারেন্ট স্টেটে থাকলে তো এক্সিকিউট হতেই আছে, আর যদি রেডি কিউতে থাকতাম তাহলে তো শিডিউলার তাকে পিক করতে পারতো। এই দুইটার কোনোটা যাতে না হয় এই জন্য আমরা আলাদা একটা কিউতে রেখে দিব। তো এই ছিল মেইন আইডিয়া। এখন হচ্ছে নো বিজি ওয়েটিংয়ের যে মেথডটা, সেমাফোরের সাথে একটা কিউ অ্যাড করে দিব, যেখানে হচ্ছে যেই প্রসেসগুলো ওই সেমাফোরের উপরে ডিপেন্ডেন্ট তাদেরকে এই কিউতে স্টোর করে রাখবে। তো সেক্ষেত্রে দুটো আলাদা একটা অপারেশন নিয়ে আসছে, এটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ওয়েক আপ। ব্লক হচ্ছে যখন একটা প্রসেস আসলো, আসে দেখলো যে অন্য কেউ লক নিয়ে আসে, তখন এই ব্লক অপারেশন কী করবে, নতুন যে প্রসেসটা আসলো লক অ্যাকোয়ার করার জন্যে তাকে এই কিউতে ঢুকাই দিবে আর হচ্ছে রেডি কিউ থেকে বের করে দিবে। আর ওয়েক আপ কী করবে, যখন দেখলো যে আগের যে প্রসেসটা ছিল যেটা লক ছাড়িয়ে দিছে, লক ছাড়িয়ে দিলে কী হবে, নতুন একটা প্রসেস যে ওই সেমাফোরের নিতে যাচ্ছিল, লক অ্যাকোয়ার করতে যাচ্ছিল, নতুন প্রসেসকে লক দিবে। তো এর জন্য কী করবে, যে এই কিউ থেকে একটা প্রসেসকে পিক করবে, পিক করার পরে ওইটাকে রেডি স্টেটে পাঠিয়ে দেবে। পরে রিশিডিউল যখন কল করা হবে ওই প্রসেসটা পিক হবে, পুরো ওই প্রসেসটা এই সেমাফোরের লক অ্যাকোয়ার করে এক্সিকিউট করতে থাকবে। তো যেটা দেখলাম যে একটা ভ্যালু থাকবে আর কিউ থাকবে, এটা হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে দেখাইছে, টাইপ ডেফ স্ট্রাক্ট। প্রথমে থাকতেছে ভ্যালু, তারপর হচ্ছে কিউ, প্রসেস লিস্ট। তো এখানে ইমপ্লিমেন্টেশন দেখাইছে বিজি ওয়েটিং দিয়া। ওয়েট ফাংশন কি হচ্ছে, সেমাফোর নিলাম, প্রথমে চেক করলাম যে সেমাফোরের ভ্যালু, ডিক্রিমেন্ট করলাম। এখন দেখতেছি যে সেমাফোরের ভ্যালুটা 0 চেয়ে কম কিনা। 0 চেয়ে কম হইলে আগের একটা প্রসেস অলরেডি সেমাফোরে লক নিয়ে আসে, কারেন্ট যে প্রসেসটা আসলো তাকে লক দিতে পারবো না। তো এটাকে কী করবো, ব্লক করে দিব। ব্লক মানে হচ্ছে রেডি কিউ থেকে সরাই দিব, সরাই দিয়ে একটা আলাদা একটা কিউতে রেখে দিব যাতে সে এক্সিকিউট না করে। ঠিক আছে, এই ছিল ওয়েটের কাজ। সিগনালে কী হবে, এটার উল্টা হবে। এই যে সেমাফোরের ভ্যালু বাড়াই দিলাম, তারপরে চেক করব যে রেডি কিউতে কোনো প্রসেস আছে কিনা। যদি কোনো প্রসেস থাকে, সেমাফোর কিউতে, তাহলে কিউ থেকে তাকে নিয়ে রেডি কিউতে পাঠাই দেবো। রেডি কিউ থেকে পাঠাইলে পুরো যখন কন্টেক্সট সুইচ হবে সে হয়তো তাকে হয়তো পিক করা হবে, পিক করলে সে কন্টিনিউ করতে পারবে। তো এই ছিল। তারপর আসা হচ্ছে ডেডলক অ্যান্ড স্টারভেশন। ডেডলক ডাটাবেজে যেমন পড়ছিলাম সেম কনসেপ্ট এখানেই। P1 প্রথমে এসের জন্য ওয়েট করতেছে P0, আর P1 ওয়েট করতেছে কিউ এর জন্য। তো ওয়েট করার পরে যখন এই ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এইখানে ক্রিটিক্যাল সেকশন, তার আর কি দুইটা লক দরকার। তো এরপর যখন কিউ এর লক নিতে যাবে তখন দেখা গেল P1 অলরেডি কিউ এর লক নিয়ে আসে, সো সে এই লকটা নিতে পারতেছে না, যার কারণে সে আগাইতেছে না, এখানে লুপে চলে আসে, লুপে আটকে আছে। P1 এর ক্ষেত্রে কি হচ্ছে, কিউ এর লক তো নিছে, নেওয়ার পরে এখন দেখা গেল এস এর লক নিবে, কিন্তু এস তো P1 অলরেডি লক নিয়ে আসে, তো সেও এখানে একটা লুপে পড়ে যাবে। তো দুজনের লুপে পড়ে আছে, কেউ কিছু আগাইতে পারতেছে না, এটা হচ্ছে ডেডলক। আর স্টারভেশন যেটা, যে ইনডিফিনিট ব্লকিং, এই যে কিউ দেখাইছিলাম যে সেমাফোর উপরে ডিপেন্ড করে যে এই প্রসেসগুলো, ওইগুলোর আলাদা একটা কিউ থাকবে। এমন হইতে পারে যে এই কিউ এর একটা প্রসেস আগে আছে যাকে আমরা পিক করতেছি না, যেহেতু পিক করতেছি না অনেকক্ষণ ধরে, সে আসলে সিপিইউ টাইম পাচ্ছে না, এই জিনিসটাকে বলা হচ্ছে স্টারভেশন। এখন এটা যখন ওই যে ফরান্সারের স্লাইডে দেখাবো তখন আর একটু ক্লিয়ার হবে জিনিসটা, আপাতত এইটুকুই থাক। তারপর আসা হচ্ছে ক্লাসিক্যাল প্রবলেমস অফ সিনক্রোনাইজেশন, তিনটা। এটা হচ্ছে বাউন্ডেড বাফার বা প্রডিউসার কনজিউমার,
তারপর আসে হচ্ছে রিডার রাইটার প্রবলেম, তারপর হচ্ছে ডাইনিং ফিলোসফার প্রবলেমস। এখন এই তিনটা প্রবলেমই মিউটেক্স সেমাফোর দিয়ে সলভ দেখাবো এখানে আর কি দেখানো। আগে আসি বাউন্ডেড বাফার। বাউন্ডেড বাফার হচ্ছে যে আমার একটা বাফার আছে যেখানে হচ্ছে এনটা ডাটা রাখা যায়। প্রডিউসার কী করে, সে শুধু ডাটা প্রডিউস করে এই বাফারের ভিতরে ইনসার্ট করে। এখন সে যদি এনের বেশি ডাটা প্রডিউস করে ফেলে তাহলে কী হবে, ডাটাগুলো ওয়েস্ট হবে, বা এনের চেয়ে বেশি যেই ডাটাগুলো থাকবে ওইগুলা। ওকে, এটা ছিল। আর ছিল কি কনজিউমার হচ্ছে এই বাফার থেকে ডাটা রিড করবে। সো যখন কনজিউমার এখানে ডাটা রাখে তখন এই বাফারটা ফিল আপ হয়, আর কনজিউমার যখন এখান থেকে ডাটা রিড করে তখন বাফারটা খালি হয়। তো এমন হতে পারে যে বাফারে কিছু নাই কিন্তু কনজিউমার রিড করতে যাচ্ছে, তখন তো গার্বেজ ভ্যালু রিড করবে। আবার প্রডিউসারের ক্ষেত্রে বাফার ফুল কিন্তু তাও সে প্রডিউস করতেই আছে, সেক্ষেত্রে ডাটাটা এখানে ওয়েস্ট হবে। তাই এমন একটা মেকানিজম লাগবে যাতে দুজনেই এটা যে একটা লিমিট আছে লিমিটটা রেসপেক্ট করে। সেটা হচ্ছে একটা সিম্পল মিউটেক্স দিয়ে তিনটা সেমাফোরা কি ইউজ করছে, কি ইউজ করো। প্রথম হচ্ছে বাইনারি সেমাফোর মিউটেক্স, এটা হচ্ছে আমি যদি কোনো অপারেশন করতে যাই তখন হচ্ছে এই মিউটেক্সটা ইউজ করব। তারপর হচ্ছে আরেকটা মিউটেক্স আছে হচ্ছে সেমাফোর ফুল, এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে 0-তে। আরেকটা হচ্ছে এমটি সেমাফোর, যেটা ইনিশিয়ালাইজ করা হয়েছে n-এ। তো দেখি কোড দেখি কি হয়। এটা হচ্ছে প্রডিউসারের ক্ষেত্রে। প্রডিউসারের ক্ষেত্রে কি হবে, কিছু আইটেম প্রডিউস করলো, তারপরে সে চেক করতেছে যে এমটি কিনা। এমটি ক্ষেত্রে কি আছে, এমটি কিন্তু n ইনিশিয়ালাইজ করা হয়েছে, তার মানে এমটি শুরু হয়েছে n-এ। এখন এমটিতে আমি যত লক নিব তত n এর ভ্যালু কমতে থাকবে, কমতে 100 সময় 0 আসবে। সো আমি যদি 15টা প্রসেস n এর ভ্যালু যদি 15 রাখি আর 15টা প্রসেস যদি এখানে লক নেয়, তাহলে ফাইনালি এই এমটি যে সেমাফোর এর ভ্যালু আসে পড়বে 0। তো 15টা প্রসেস 15টা ডাটা প্রডিউস করতে পারবে, তো এর বেশি যখন 15টার 16th যে প্রসেসটা আসবে সে তো এই লক পাবে না, সে এই লক না পেলে এখানে প্রডিউস করতে পারবে না। সো এখানে সে আটকা থাকবে। ঠিক আছে, এই ছিল প্রডিউসারের ক্ষেত্রে যে এমটি কিনা সে চেক করতেছে যে এমটি লক নিতে পারে কিনা। তারপরে কি করবে, মিউটেক্স লক নিচ্ছে, কারণ এখানে কিছু অপারেশন করবে, এই অপারেশনগুলোর জন্য মিউটেক্স লক নিচ্ছে। নেওয়ার পর এই অপারেশনগুলো কমপ্লিট হয়ে গেলে মেনলি হচ্ছে যে বাফারের ভিতরে ইনসার্ট করতেছে। তো বাফার রিড রাইটের ক্ষেত্রে যদি কনজিউমার রিডার একসাথে রিড রাইট করতে যায় সেখানে তো ওই যে ইরর আসবে। তো এটা তো সবার প্রথমে তো এই প্রবলেমটাই ছিল। তো এটার জন্য এখানে রিড রাইটের জন্য প্রথমে এই ভিতরের যে লকটা এটা হচ্ছে রিড রাইটের জন্য, রিড রাইট। আর উপরে যে ওয়েট এমটি যেটা, এটা হচ্ছে প্রডিউসারের ক্ষেত্রে যে আমার জায়গা আছে কিনা এটার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সাইজের জন্য। ঠিক আছে, তো রিড রাইট হইলো বাফারের ভিতরে প্রডিউসড যে ডাটা ছিল ওটা ইনসার্ট করলাম। তারপর হচ্ছে এই যে এমটি যেটা ছিল এটা এমটি থাকলো, এখানে হচ্ছে ফুলকে সিগন্যাল দিলাম। ফুলকে সিগন্যাল কেন দিলাম, কারণ ফুল স্টার্ট হয়েছে 0-তে। আমি যখন ফুলকে সিগন্যাল দিলাম তখন হচ্ছে ফুলের ভ্যালু 1 বেড়ে যাচ্ছে। এক করে বলে তার মানে হচ্ছে ওই বাফারের ভিতরে যে ডাটা আছে সেটা বোঝা যাচ্ছে ফুল সেমাফোর দিয়ে। ঠিক আছে, তো কি হলো, প্রথমে এমটি লক নিলাম দেখার জন্য যে আমার এখানে জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে তখন আমি ডাটা রাইট করলাম, রাইট করে ফুলকে সিগন্যাল দিয়ে জানাইলাম যে এখানে একটা ডাটা অ্যাভেলেবল আছে। এখন কনজিউমারের ক্ষেত্রে কি হবে, সে চেক করবে যে ফুলের ভ্যালু কীরকম। এখন ওয়েটের ক্ষেত্রে যদি ফুল তো শুরু হয়েছে 0 দিয়া, তো শুরুতে যদি 0 পাইতাম তার মানে এখানে কোনো ডাটা নাই। ডাটা না থাকলে সেমাফোর কী করতো, এখানে একটা লুপে চালাই দিত। ঠিক আছে, তাহলে এখন যদি লুপে চালাই দেয় তাহলে তো সে আগাইতে পারবে না, তার মানে ডাটা নাই, ডাটা না থাকলে সে রিড করতে পারবে না। এই কনজিউমার ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। তো যখন প্রডিউসার কী করতেছিল, ফুলের ভ্যালু বাড়াইতেছিল, তার মানে ফুলের ভ্যালু যত থাকবে ততগুলো ডাটা অ্যাকচুয়ালি প্রডিউসড আছে বা ওই বাফার আছে। তো ওই চিন্তা করে যদি ফুলের ভ্যালু 0-এর চেয়ে বড় হয় আমি লক অ্যাকোয়ার করতে পারবো, ওই ডাটাটা রিড করতে পারবো। তারপরে হচ্ছে ওয়েট হচ্ছে মিউটেক্স, কারণ হচ্ছে এই বাফার ভিতরে আমি রিড করবো। এখন রিড করার জন্য মিউটেক্স লক নিলাম, লক নিয়ে রিড করলাম। তারপরে হচ্ছে আমি যে একটা ডাটা রিড করে ফেলছি এর জন্য আমি এমটিকে সিগন্যাল পাঠালাম যে এমটি আমি একটা ডাটা রিড করে ফেলছি, তুমি সেমাফোরের ভ্যালু বাড়ায় দাও।
তো এই ছিল ওভারঅল সলিউশন যে বাউন্ডেড বাফার বা প্রডিউসার কনজিউমারের। নেক্সট আসে হচ্ছে রাইটার্স প্রবলেম। রিডার কি করবে, কোন একটা ডাটা অলওয়েজ রিড করবে, রাইটার্স হচ্ছে ওই ডাটাতে রাইট করবে। তো এই ক্ষেত্রেও এক্ষেত্রে হচ্ছে মাল্টিপল রিডার থাকতে পারে, মাল্টিপল রাইটারও থাকতে পারে। এখন রিডারদের ক্ষেত্রে হবে কি হবে, রিডাররা শুধুমাত্র যদি রিডাররা সিস্টেমে থাকে তাহলে তারা রিড করতে পারবে, এখানে কিছু মডিফাই হতেছে না, তো ডাটা রিড করার সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে যখনই একটা রাইটার এসে বলবে, একটা বা ওয়ান বা একাধিক রাইটার কী করবে, ডাটা মডিফাই করতে পারবে। এখন রাইটার যদি ডাটা মডিফাই করতে যায় তখন রিডাররা আর কি ঠিকঠাক মতো ভ্যালু পাবে না যদি একই টাইমে তারা কাজগুলো করতে যায়। তো যখনই সিস্টেমে রাইটার এসে বলবে তখন আমার এখানে একটা লক দিয়ে দিতে হবে। তো রাইটার কী করবে, যদি দেখে যে, তো রাইটারের ক্ষেত্রে দুটো কেস হতে পারে যে সিস্টেমে কেবল রিডাররাই আছে, অনলি রিডার, আর হচ্ছে মিক্স বা রাইটার আছে। তো যখন শুধু রিডাররা থাকবে তখন সে ওয়েট করবে যতক্ষণ না রিডাররা রিড করে ফেলতেছে, সব রিডার রিড হয়ে যাওয়ার পরে সে আর কি রাইট করবে। আর যদি মিক্স থাকে বা রিডার বা রাইটার থাকে ততক্ষণ ওইগুলো শেষ হচ্ছে ততক্ষণ রাইটার ওয়েট করবে। তো রাইটারের ক্ষেত্রে খুব বেশি কোড নাই, ও শুধু দেখবে যে আমি এই সেমাফোরে লক নিতে পারতেছি কিনা, যদি লক নিতে পারি তাহলে আমি রাইট করবো, আর নাহলে রাইট করবো। এটা হচ্ছে রাইটারের প্রসেস। লক নিল, যদি লক পাওয়া যায় তাহলে সে রাইট করবে, আর নাহলে এক্সিট নেবে। এখন যে এই যে দুইটা কন্ডিশন ছিল, এই দুইটা কন্ডিশন আসলে আমরা ইমপ্লিমেন্ট করবো রিডারের ভিতরে, রিডার প্রসেসের ভিতরে। তো রিডার প্রসেস আসলো, প্রথমে হচ্ছে মিউটেক্স লক নিয়ে নিল। এই মিউটেক্স লক হচ্ছে অ্যাকচুয়াল রিড রাইট অপারেশন করার জন্য বা রিড করার জন্য। মিউটেক্স লক নিল, নিয়ে দেখলো যে রিড কাউন্ট হচ্ছে কতগুলো রিডার সিস্টেম আছে ওইটা। তো যেহেতু রিডার আসতেছে রিড কাউন্ট বাড়াইলো, তারপরে দেখলো যে যদি সিস্টেমে রিড কাউন্ট বা রিডার কেবলমাত্র একটা হয় তখন এই লক নিয়ে নিতে। কারণ হচ্ছে কি, যদি আমি ফার্স্ট যে রিডার আসবে সেই লক নিয়ে নিবে, তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ যে রিডার আসবে তাদের তো লক নেওয়ার দরকার নেই, কারণ অলরেডি লক নেওয়া আছে। লক নেওয়া থাকলে রাইটার আর কেউ এখানে ডাটা মডিফাই করতে পারবে না। শুধু ডাটা যেহেতু মডিফাই হচ্ছে না, বারবার এখানে লক নেওয়ার কোনো দরকার নেই, এই জন্য শুধুমাত্র কেবল একবারই লক নিচ্ছে। তো সিস্টেমে যদি কেবলমাত্র একটা রিডার থাকে তখন হচ্ছে লক নিয়ে নিল, তারপর হচ্ছে রিডার রিড করবে, তারপর হচ্ছে চেক করবে যে অ্যাকচুয়াল যে রিডার কয়টা আছে। তার যেহেতু ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট হয়ে গেছে তখন সে রিডারের কাউন্ট বাড়াই দেবে, কমাই দিবে, কারণ হচ্ছে সে এখন এক্সিট নেবে। মানে রিডার যখন এক্সিট নিচ্ছে তখন দেখছে যে রিডার সব জিরো হয়ে গেছে কিনা। যদি রিডার সব জিরো হয়ে যায় তখন কেবলমাত্র রাইটার যে রাইট যে সেমাফোর, এই সেমাফোরকে সিগনাল বাড়াইতেছে। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, যাদের রিডার 1 আসলো আর সে যে লক নিয়ে নিল, তারপর রিডার 2 আসলো, সেও কিছু করবে না, রিডার 3 আসলো, 4 আসলো, তার রিড করতেছে। এখন 1 এক্সিট চলে গেল, 2 এক্সিট চলে গেল, এখন 3 এক্সিট চলে গেল। এখন এরা লক তো এখন একে যখন এক্সিট নিয়ে নিল তখন কিন্তু সিস্টেমের রিডার কিন্তু ওরা অনেক ছিল। এক যখন এক্সিট নিচ্ছে তখন সিস্টেমের রিডার ছিল হচ্ছে চারটা রিডার থাকলে তখন সে কিন্তু সিগন্যাল দেয় নাই, তার মানে লক এখনও আছে। মানে সাইমultaneously যতগুলা একের বেশি রিডার থাকলেই লক অ্যাকোয়ার্ড থাকবে, লক এখনও ছেড়ে দেওয়া হয়নি। তো ফাইনালি যখন 3 নাম্বারটা চলে যাবে তখন 4 যখন আসলো, 4-এর ক্ষেত্রে দেখলো যে আমি যে এখন লিভ নিতেছি, কোনো রিডার সিস্টেমে নাই, তাহলে আমি এই লকটাকে এখন ছেড়ে দিব। তো এখন কী করবো, যে আনলক করে দিবে। আনলক করে দিলে এখন যখন রাইটারের যদি আবার আসে যে আমার রাইট করা দরকার, রাইট করতে পারবে। ঠিক আছে, এই ছিল সলিউশন। তারপর আসা হচ্ছে জয়নিং ফিলোসফার্স প্রবলেম। এখানে প্রবলেমটা হচ্ছে 5 জন ফিলোসফার আছে, তাদের কাজ হচ্ছে এই মাঝখানে সেন্ট্রাল বোল অফ রাইস থেকে এই চপস্টিক নিয়ে বোল থেকে রাইস নেওয়া, নিয়ে খাওয়া। এখন একজন ফিলোসফারের 2টা চপস্টিক লাগে। এখন এটা কীভাবে করা যায়, একটা অ্যাপ্রোচ ছিল, 5টা
প্রত্যেকটা চপস্টিকের জন্য একটা করে সেমাফোর লক ইউজ করা। লক ইউজ করলে কি হবে, যে এই ফিলোসফার যখন খাইতে যাবে, আমরা আইডিয়াল কন্ডিশন চিন্তা করি, সে এই সেমাফোর একটা লক, এই চপস্টিক একটা লক নিয়ে নেবে, এখানে একটা লক নিয়ে নেবে, নিয়ে সে খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া করলে কি, এই যে ফিলোসফার ছিল সে এখানে খাওয়া দাওয়া করতে পারবে না, কারণ তার দুইটা চপস্টিক দরকার, এমন কেবলমাত্র পাশের দুইটাই নিতে পারবে, কিন্তু এরা এই দুজন আবার খাইতে পারবে। এই ছিল আইডিয়াল কন্ডিশন। কিন্তু এখন সমস্যা হয়ে যাচ্ছে যখন পাঁচজনই সাইমালটেনিয়াসলি একটা একটা করে লক নিয়ে নিচ্ছে। তো দেখা গেলো সবাই তাদের ডান পাশেরটাকে লক নিচ্ছে। সো এইটাকে লক করে দিল, এটাকে লক করে দিল, লক করে দিল, লক করে দিল, লক করে দিল। তো দেখা গেলো সবাই যেহেতু লক করে দিতেছে, ফাইনালি সবাই একটা করে চপস্টিক পাইছে, কিন্তু সব চপস্টিকে লক করা। ঠিক আছে, এখন যদি এরকম হয় তাহলে এটা একটা ডেডলক সিচুয়েশন আসে, বলো না, সে আসলে এটার জন্য ওয়েট করতেছে, কিন্তু এও এটা আনলক হওয়ার জন্য ওয়েট করতেছে, এই ফিলোসফারও এটা আনলক হওয়ার জন্য ওয়েট করতেছে, এই ফিলোসফারও এটা আনলক হওয়ার জন্য ওয়েট করতেছে, মানে একটা ডেডলক সিচুয়েশন এসে পড়ছে। এটা কেন হয়েছে, কারণ আমরা 5টা ডেডলক ইউজ করছি, সবাই সাইমালটেনিয়াসলি একটা করে লক নিয়ে নিছে। এখন এটা কয়েকটা সলিউশন দেখাইছে আর কি। আর এই যে সিনারিওটা চিন্তা করলাম 5টা চপস্টিকের, ওটার কোড এখানে দেখাইছে, যে প্রথম হচ্ছে আইথ যে ফিলোসফার, যদি এখানে একটা নাম্বার দিই, 1 2 3 4 5, আর চপস্টিকের যদি নাম্বার 1 2 3 4 5, তো আইথ ফিলোসফার নাম্বার চপস্টিকের লক নেবে, তারপর হচ্ছে তার লেফটেরটা লক নেবে। লেফটেরটা লক নেওয়ার সিম্পল সূত্র হচ্ছে এই মডেল ইউজ করা, i+1%5। তো একের জন্য চিন্তা করি 1 + 1%5, তাহলে আর কি চলে আসবে 2। সো তার ডানার বামের চপস্টিক দুটো পায়ে গেল। তো 2-এর ক্ষেত্রে এখানে 2 2 4, 2 আর 1 3, মডুলো 5, তাহলে হচ্ছে 3। সো কী করলো, প্রথমে চপস্টিকের লক নিল, তারপরে i+1 এর মানে তার আরেকটা চপস্টিকের লক নিল, নেওয়ার পরে সে খাবে, খাওয়ার পরে হচ্ছে এই 2টা চপস্টিকের আনলক করে দিবে। কিন্তু এই প্রবলেমে আমরা যে প্রবলেম দেখলাম, যে সবাই যদি একসাথে এই এক্সিকিউট করতে চায়, সবাই আইথ নাম্বারটা লক নিয়ে নিছে, এখন কেউ আর পরেরটা লক নিতে পারতেছে না, কেউ খাইতে পারতেছে না। এখন সলিউশন হচ্ছে 3টা সলিউশন দেখা গেছে, যে কেবলমাত্র 5টা যেহেতু চপস্টিক আছে, কেবলমাত্র অ্যালাউ 4 ফিলোসফার টু বি সিটিং। সবাই যদি কেবলমাত্র যদি আমি 4জনকে অ্যালাউ করি, কেউ না কেউ এমন পাওয়া যাবে যার জন্য একটা চপস্টিক অ্যাভেলেবল থাকবে, সে ওটা নিতে পারবে, নিয়ে খাইতে পারবে, তার খাওয়া শেষ হইলে এটা আনলক করে দিতে পারবে, এটা আনলক হলে ইনি খাইতে পারবে, ইনি আনলক হইলে ইনি খাইতে পারবে, এরকম। আর তারপরে বলছে যে আরেকটা সলিউশন হতে পারে, যে আমি লক করতে দিব কেবলমাত্র তখনই যখন আমার কাছে 2টা অ্যাভেলেবল থাকবে, ওইটা এখানে বলছে। আর তারপর বলছে একটা অ্যাসিমেট্রিক সলিউশন, যে অড নাম্বার ফিলোসফার পিক আপ ফার্স্ট দ্য লেফট চপস্টিক অ্যান্ড দেন দ্য রাইট চপস্টিক, ইভেন নাম্বার ফিলোসফার পিক আপ দ্য রাইট চপস্টিক দেন লেফট। কি ছিল, অড নাম্বার লেফট ফার্স্ট। অড নাম্বার সে লেফট নিতে যাবে, 5 নাম্বার লেফট নিল, 1 3 5 নাম্বার লেফট নিল, রাইট সাইডে যারা আছে আর কি করবে, সেটা চিন্তা করতে হবে, সলিউশন হয়তো আসবে। এখন আপাতত স্কিপ করলাম। তো এখানে হচ্ছে মোটামুটি সেমাফোরের পার্টুক শেষ। সেমাফোরের মেন কথাটা যদি একবার রিক্যাপ করি, আমার একটা শেয়ার্ড ভেরিয়েবল থাকবে, সরি মিউটেক্স বা লক ভেরিয়েবল থাকবে, সেখানে আমি একটা লক অ্যাকোয়ার করি, তাহলে ডিক্রিমেন্ট করব, ডিক্রিমেন্ট, আর যদি আনলক করি তখন হচ্ছে ইনক্রিমেন্ট করব। এই যে সেমাফোরের যে এই ভেরিয়েবলের ভ্যালু, ওই ভ্যালু থেকে বোঝা যাবে কতগুলো প্রসেস লক অ্যাকোয়ার করছে। ওকে, উপরের কয়েকটা জিনিস বাদে রেখে আসছিলাম, এখানে পরে আসি, আগে হচ্ছে ফারানসের স্লাইডটা একটা দেখে আসি।
স্যারও শুরুতে এইগুলো বলছে যে সিনক্রোনাইজেশন কি, তারপর যে সিনক্রোনাইজেশন কেন দরকার। তো এখানে একটা অ্যাপ্রোচ যদি দেখায় না যে সিনক্রোনাইজেশন, তো আমরা লক বেজ অনেক কিছু দেখলাম, লক বা সফটওয়্যার। একটা সলিউশন ছিল যে ইন্টারাপ্ট ইউজ করা, যে আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবো, তখন ঢোকার আগে সব ইন্টারাপ্ট ডিসেবল করে দিব। ডিসেবল ইন্টারাপ্ট ডিসেবল করার পরে আমি কোড সেকশনে ঢুকবো। তাহলে কী হবে, যেহেতু ইন্টারাপ্ট ডিসেবল করা, কনটেক্সট সুইচ আর হবে না। তো আমার ক্রিটিক্যাল সেকশন শেষ, পরে আবার ইন্টারাপ্ট এনেবল করে দিব, পরবর্তীতে আবার কনটেক্সট সুইচ হতে পারে। কিন্তু এটা এই অ্যাপ্রোচের সমস্যা হচ্ছে যে যদি আমি ইন্টারাপ্ট ডিসেবল করে দিই, তাহলে পুরো সিপিইউ জুড়ে ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে, আর প্রসেস কিন্তু ইন্টারাপ্ট ডিসেবল হবে না। তো পুরো প্রসেস জুড়ে যখন ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাচ্ছে সিপিইউর অনেক ফাংশন, তখন আর কাজ করবে না, যার কারণে আমরা এই অ্যাপ্রোচ ইউজ করি না। তারপরে যে রিকোয়ারমেন্ট বললাম, এখানে যদিও 2টা দেখাইছে, 3টা দেখাই নাই। আচ্ছা, সেটা তো নিড ফর ইয়ে ছিল। আর এখানে মোরলেস ওই আগের জিনিসপত্র লেখা আছে, একবার রিডিং করলেই হয়ে যাবে। সেমাফোরটা আরেকবার রিভিউ করছে যে ওয়েট থাকবে আর সিগন্যাল থাকবে। তো এখানে একটা জিনিস বলছে যে যদি কোনো একটা প্রসেস যে ওয়েট নিয়ে রাখছিল, সেমাফোর লক নিয়ে রাখছিল, সে যদি আনলক না করে, তাহলে অন্যান্য যে প্রসেসগুলো আছে তারা আজীবন ওয়েটই করতে থাকবে। তো এই যে বিজি ওয়েটিং সলভ করার জন্য একটা রেডি কিউ রাখবো। তো এখানে একটা জিনিস আছে যে সেমাফোর পলিসি অ্যান্ড প্রসেস সিলেকশন। রেডি সেমাফোরের যে কিউ ছিল, যেখানে আমি প্রসেসগুলো রাখতাম, এখান থেকে তো প্রসেসকে চুজ করতে হবে। এখানে কয়েকটা ওয়েতে চুজ করা যায়। এটা হচ্ছে ফার্স্ট ফিফো বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, FCFS। একটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, আরেকটা হচ্ছে র্যান্ডম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেলফ এক্সপ্লেনেটরি, যে প্রথমে লক নিতে আসবে তাকে সে প্রথমে যাবে। হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে এই কিউ এর মধ্যে যে প্রসেসগুলো ছিল, এখান থেকে চেক করবে কার প্রায়োরিটি সবচেয়ে হাইয়েস্ট, তাকে পিক করবে। এখন এখানে একটা যে হাইয়েস্ট প্রায়োরিটিটা পিক করি, তাহলে এখানে স্টারভেশন একটা ইস্যু চলে আসতে পারে। যেমন এখানে ছিল P1 P2 ছিল, এদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আরেকটা ছিল P3, এদের প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে কম। তো এখন দেখা গেলো P1 P2 এক্সিকিউট হইতে হইতে আরেকটা প্রসেস আসে পড়লো যার প্রায়োরিটি P3 এর চেয়ে বেশি। তখন কিন্তু P3 চুজ হবে না, ওই নতুন যে প্রসেসটা আসলো ধরলাম P4, ওইটাই চুজ হবে। তো সিমিলারলি P3 যেহেতু প্রায়োরিটি কম, যদি এর চেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি কোনো কিছু কিউতে আইসা পড়ে, অলওয়েজ সে ওইটাই চুজ দিতে থাকবে। তো এখানে P3 দেখা গেলো অনেকক্ষণ ধরে সে সিপিইউ পাইল না, তো একটা স্টারভেশন প্রবলেম আসতে পারে। আর ফাইনালি র্যান্ডম তো র্যান্ডমই, আর যে কোনো একটা র্যান্ডমলি চুজ করা। জিনোতে ইউজ করা হয় FCFS, কারণ হাইয়েস্ট প্রায়োরিটি, এটা হচ্ছে স্টারভেশন ইস্যু আসতে পারে। র্যান্ডম ইউজ করা হয় না, কারণ র্যান্ডম নাম্বার জেনারেট করে একটা আলাদা ওভারহেড থাকে। সো ওইটা যাতে সিপিইউ সাইকেল ওয়েস্ট না করা, এই জন্য ডিরেক্টলি FCFS ইউজ করা হয়। যে প্রথমে লক নিতে আসবে, লক নিতে এসে ওয়েট কিউতে থাকবে, তাকে প্রথমে বের করে দিব। ওই তিনটাই এখানে বলছে। ওকে, এখন বলছে যে আমি একটু বলছিলাম যে তাকে সাসপেন্ড বা স্লিপিং সি স্টেটে রাখবো না, কারণ হচ্ছে জিনোর ক্ষেত্রে যদি কিল ফাংশন, কিল যে ইনস্ট্রাকশন ছিল, মানে প্রসেস কিল করতে গেলে ও হচ্ছে চেক করে যে রেডি কিউ বা সাসপেন্ডেড কি আলাদা কিউ ছিল, সব পরে দেখি কি বলছে। ওকে, বিকজ ইট ইজ নেদার ইউজিং প্রসেসর নর এলিজিবল টু রান। সো তাকে কারেন্টেও রাখা যাবে না, রেডিতেও রাখা যাবে না। কারণ দ্য সাসপেন্ডেড স্টেট যেটা, এখানে একটা সমস্যা হচ্ছে যে সাসপেন্ড স্টেট থেকে কোনো একটা প্রসেস রিজুম হইতে পারে, কিন্তু যদি আমি ডিরেক্টলি রিজুম করি তাহলে তো হবে না, কারণ সে তো সেমাফোরের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, রিজুম ফাংশন যেটা হচ্ছে হুইচ মুভ প্রসেসেস ইন অ্যান্ড আউট অফ দ্য সাসপেন্ডেড স্টেট হ্যাভ নো কানেকশন উইথ সেমাফোর। কারণ সে রিজুম ফাংশন আসলে জানে না সে যে কোনো একটা প্রসেস সেমাফোরের জন্য ওয়েট করতেছে কিনা, সে শুধু জানে আমাকে এখান থেকে বের করতে বলছে, আমি বের করে দিব। More importantly, process waiting for semaphore appear on a list, but suspended process do not. মানে সাসপেন্ডেড যে প্রসেসগুলো থাকবে ওইগুলো কোনো লিস্টে থাকবে না, কিন্তু ওই যে
যেগুলো হচ্ছে সেমাফোরের জন্য রাখা হয়েছে ওইগুলো কিন্তু একটা আলাদা লিস্টে থাকে, যেমন সাসপেন্ডেড প্রত্যেকটা সেমাফোরের যে কিউ থাকে ওইখানে থাকবে। আর কিল যে ফাংশন সেটা ডিস্টিংগুইশ করা লাগে, সেটা কিল মাস্ট ডিস্টিংগুইশ দ্য টু কেসেস when টার্মিনেটিং আ প্রসেস। এটা হচ্ছে কিল ফাংশনটা একবার দেখে আসলে ভালো হতো। তো কিল ফাংশন কী করলে, যদি কোনো সাসপেন্ডেড প্রসেস থাকে ওটা আসলে কোনো কিউতে থাকে না, তো সেই ক্ষেত্রে সাসপেন্ডেড স্টেটকে শুধু ওই প্রসেস যে স্টেট ছিল প্রসেস স্টেট ওটাকে প্রসেস ফ্রি করে দেয়, মানে আর অন্য কিছু করে না। কিন্তু এটা তো অলরেডি একটা কিউতে আছে, আমি যদি এই প্রসেসটাকে কিল করতে যাই তখন কিন্তু ওই কিউ থেকে রিমুভ করা লাগবে, যার কারণে এখানে এক্সিস্টিং কোনো স্টেট ইউজ করে না, একটা নতুন স্টেট আনছে, সেটা হচ্ছে প্রসেস ওয়েট। সেমাফোরের জন্য যে প্রসেসগুলো ওয়েট করতে থাকবে তাদেরকে প্রসেস স্টেট থাকবে প্রসেস ওয়েট। বিশেষ ওইটা এখানে লেগছে আর কি, একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাইছে যে রেডি কিউ থেকে রিসেট করে কারেন্টে যাবে, কারেন্ট থেকে রিসেট করে শিডিউলে আসবে। এখন যদি সাসপেন্ড করি তাহলে সাসপেন্ডের স্টেটে থাকবে, এখান থেকে রিজুম করে রেডিতে যাবে, বা রেডি থেকে ডিরেক্টলি সাসপেন্ড করতে পারে। আর ফাইনালি কী হবে, কারেন্ট থেকে যদি আমি কোনো সেমাফোর ওয়েট করি তাহলে কারেন্ট থেকে যে ওয়েটিং স্টেটে যাবে, ওয়েটিং থেকে যখন আমি সিগন্যাল পাবো তখন তাকে রেডি স্টেটে পাঠিয়ে দেবো। তো এই ছিল টোটাল প্রসেস সিনক্রোনাইজেশন। আরেকবার যদি রিক্যাপ করি, এখানে ছিল যা যা দেখছি, যেটা হচ্ছে সিম্পল লক, এটা ছিল টেস্ট অ্যান্ড সেট, তারপরে ছিল হচ্ছে মিউটেক্স, থার্ড ছিল হচ্ছে সেমাফোর, বাইনারি সেমাফোর হচ্ছে মিউটেক্স। আশা করি জিনিসগুলো আমি বুঝাইতে পারছি। এখন কয়েকটা জিনিস বাকি রাখছিলাম। আচ্ছা, প্রডিউসার মনিজিমার তো যে একটু আগে বুঝাইলাম, এখন শুরুতে যে এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা সিম্পল সলিউশন দিছে, সেটা দেখবো যে বাফার সাইজ ওইটা মানে একটা কাউন্টার রাখবো যে এখন কতগুলো আইটেম আছে বাফারে। অলরেডি তো একটা বাফার সাইজ তো জানি, আর চেক করবো যে বাফারে কতগুলো আইটেম আছে। প্রডিউসারের ক্ষেত্রে চেক করবো যে দুটো সমান কিনা, যে বাফার ফুল কিনা, ফুল হলে তাহলে আমি এখানে যাবো না, এই যে এখানে ইনফিনিট লুপে চালাই দিব। আর কনজিউমারের ক্ষেত্রে কী করবো, যদি কাউন্টার যদি 0 হয় তাহলে লুপে চালাই দিব, তাকে আর প্রোগ্রেস হইতে দিব না। এটা হচ্ছে একটা সিম্পল সলিউশন। রেস কন্ডিশন তো দেখাইলাম, ক্রিটিক্যাল সেকশন হয়েছে। এখন হচ্ছে দুটো অ্যালগোরিদম বাকি আছে। অ্যালগোরিদম হচ্ছে এই একটা অ্যালগোরিদম, আর হচ্ছে পিটারসন সলিউশন। তো এই অ্যালগোরিদম কি করবে সেটা হচ্ছে, ধরলাম দুটো প্রসেস আছে P1 PI PJ। PI কি করবে, সে চেক করবে একটা টার্ন ভেরিয়েবল রাখবে, সে চেক করবে এখন কে আসলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। তো PI কি করবে যে এখন কি PJ এর টার্ন কিনা, বা অন্য প্রসেসের এখন টার্ন কিনা। যদি তার অন্য প্রসেসের টার্ন হয় তখন ইনফিনিট লুপে থাকবে, একটা লুপে থাকবে, লুপ সেলফ লুপ, আচ্ছা লুপ সিম্পল লুপই বলি। এখানে লুপে থাকবে যতক্ষণ না পিজে তার টার্নটা কমপ্লিট করতেছে। ওকে, পিজে তার টার্ন কমপ্লিট করে ফেললে এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে, তখন পিআই তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। যেহেতু পিআই এর টার্ন শেষ, যেও যাতে এক্সিকিউট করতে পারে এই জন্য টার্ন ইকুয়াল যে দিয়ে দিচ্ছে। তো পরবর্তীতে যদি আবার যে প্রসেস এক্সিকিউট করতে চায় তখন দেখবে তার নিজের আসলে আরেকটা কোড দেখালে ভালো হতো, আমি মনে হয় আনছিলাম। এটা ছিল যে পিজে ছিল ক্লিয়ার পয়েন্টার। তো পিআই কী করবে, প্রথমে টার্নের ভ্যালু যে কিনা চেক করবে, যদি পিজে এর টার্ন হয় তাহলে সেখানে লুপে চলে যাবে। যখন পিজে তার টার্ন কমপ্লিট হয়ে যাবে তখন ক্রিটিক্যাল সেকশনে যাবে, যাওয়ার পরে পিজে এখন তো পিআই এর ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট হয়ে গেছে, তো এখন দেখবে যাতে পিজে এক্সিকিউট করতে পারে এই জন্য টার্ন ইকুয়াল যে দিয়ে রাখছে। সো যদি এখন পিজে আসে সে চেক করবে যে তার পিজে চেক করবে পিআই এর টার্ন কিনা, কারণ আমরা কিন্তু দুই ক্ষেত্রে কি হচ্ছে, আমি চেক করতেছি আরেকজনের টার্ন কিনা, যদি আরেকজনের টার্ন থাকে তাহলে আমি ওয়েট করতেছি। তো পিজে কি করবে যে আরেকজনের টার্ন কিনা সে চেক করতেছে,
যে টার্ন সে চেক করতেছে তাহলে আয়ের টার্ন কিনা, যদি আয়ের টার্ন হয় তাহলে সে ওয়েট করতেছে, আর না হলে সে এক্সিকিউট করতেছে। এবং তার যদি এক্সিকিউশন শেষ, তখন সে পিআই যাতে এক্সিকিউট করতে পারে, যা কোনো টার্ন আরেকজনের টার্ন ভেরিয়েবলে সেট করে দিছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আবার কি ওইটা আনবো, ওকে ওইদিকে আর না যাই, ওটা কমপ্লেক্স হয়ে যাবে। পিটারসন সলিউশন, ও হচ্ছে একটু আগে যেটা দেখলাম ওইটা দিয়ে একটু এক্সপ্যান্ড করছে। এখানে শুধু টার্ন ছিল, টার্নের জায়গায় আরেকটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ আসলে হচ্ছে ইন্টেন্ট, যে প্রসেস, যে আমি তাকে টার্ন, আমি যে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি সে আসলে এক্সিকিউট করতে চায় কিনা, ঠিক আছে। তো কপি করে নিয়ে যাই। তো এখানে কি থাকবে, দুইটা ফ্ল্যাগ থাকবে, ফ্ল্যাগ আই আরেকটা হচ্ছে ফ্ল্যাগ জে, আরেকটা থাকবে হচ্ছে টার্ন। P1 কি করবে, সে শুরুতেই হচ্ছে সে যে আসলে ইন্টেন্ট, তার ইন্টেন্টটা বোঝাবে যে আমি যে আসলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছি, এই জন্য হচ্ছে ফ্ল্যাগ আই, যেটা আমার নিজের যে ফ্ল্যাগ ছিল ওটাকে আমি ট্রু করে দিচ্ছি যে আমি অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছি। তারপর হচ্ছে টার্ন ইকুয়াল টু জে দিয়ে দিয়েছে, সে এখন জে টার্ন সেট করে দিল। তারপর এখন একটা লুপে ঢুকতেছে, লুপের কন্ডিশন হচ্ছে যে পি জে যেটা, সে যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যায় আর যদি ঢুকতে চায় তাহলে সে ঢুকতে পারবে। যে প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যায় আর তার টার্ন ইকুয়াল টু যেটা আমি একটু আগে দিয়ে রাখছি, যদি এই দুটোর কন্ডিশন ট্রু হয় তাহলে আমি ওয়েট করবো, যতক্ষণ আমি পি জে তার এটা কমপ্লিট করতেছে, ঠিক আছে। তো আমি মনে করলাম যে এই দুটো কন্ডিশন ট্রু হয়ে গেছে। ট্রু হইলে এখন পি জে এক্সিকিউট হতে থাকবে। পি জে হয়তো এই যে সে পি জে ইজ ইকুয়াল টু ফ্ল্যাগ অফ জে, মানে সে আসলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছে, এটা সে ট্রু করে দিছে। তারপর হচ্ছে টার্ন ইজ ইকুয়াল টু আই দিছে। এখন টার্ন ইকুয়াল টু আই দেওয়ার কারণ হচ্ছে যে চেক করার জন্য পি আইও চাচ্ছে কিনা। যেটা বলতেছিলাম যে P1 এখন আছে কই, ওকে ধরলাম P1 শুরু করছে, আমি একটু আগে থেকে আসতেছি। P1 মাত্র শুরু করলো, ফ্ল্যাগ আই ট্রু দিল, টার্ন ইকুয়াল টু জে দিল, তাহলে যে ফ্ল্যাগ আই এটা হচ্ছে ট্রু, আর টার্ন হচ্ছে এখন হচ্ছে জে। তো এখানে যখন দেখলো যে, আর বাই ডিফল্ট ধরে নিলাম যে পি জে এর ভ্যালু এটাও ট্রুই ছিল, মানে শুরুতে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, ইনিশিয়াল ভ্যালুটা ট্রু ধরে নিলাম। ইনিশিয়াল ভ্যালু যদি আমি ট্রু ধরে নিই তাহলে এখানে কি হবে, এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে যে ফ্ল্যাগ জে ইজ ইকুয়াল টু ট্রু, আর টার্নও হচ্ছে জে হলে এখানে লুপে চলে যাবে। তো লুপ হতে থাকলো যদি সাইমালটেনিয়াসলি পি জে এখন এক্সিকিউট করা শুরু করে, তার নিজের ফ্ল্যাগ ট্রু, আগে ট্রু ছিল এখন ট্রু বললো, সমস্যা নেই, ওকে ট্রু। তারপর টার্ন ইকুয়াল টু আই করে দিল, এখন টার্ন কত, এখন টার্ন হচ্ছে আই। তারপর এখানে আসলো, আসার পরে দেখলো যে হোয়াইল ফ্ল্যাগ আই অ্যান্ড টার্ন ইকুয়াল টু আই, এখন এই কন্ডিশনে কিন্তু ট্রু হয়ে গেছে। ট্রু হয়ে সেখানে লুপ চলতে থাকবে, কিন্তু এটা যেহেতু এই কন্ডিশনের কারণে টার্নের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টার্ন কিন্তু এখন আই। এখন টার্ন আই হয়ে গেলে এই কন্ডিশনটা কিন্তু এখন ট্রু না, এটা কিন্তু এখন ফলস। এর যদি ফলস হয় তাহলে কিন্তু ওই যে এখন লুপে থাকবে না, লুপ কি ডিলিট করতে দিচ্ছি, কি ডিলিট হচ্ছে, যাই হোক এখন লুপে থাকবে না, এখন লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে যে ফ্ল্যাগ আই যেটা, এটা কিন্তু ফলস করে দিতেছে। কারণ ফ্ল্যাগ আই যদি ফলস করে দেয় তখন এটা কিন্তু এখন ট্রু না, এখন হচ্ছে ফলস। ফলস হলে এইখানে এই কন্ডিশন কিন্তু তখন ট্রু ছিল, কিন্তু যখনই এটা ফলস করে দিচ্ছে তখনই কিন্তু এটা কন্ডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে।
ব্রেক হয়ে যাওয়ার কারণে সে এখন ক্রিটিক্যাল সেকশন ঢুকতে পারতেছে। তাহলে কি হইলো, যখন দুইটা সিমিলটেনিয়াসলি হোয়াইল লুপের ভিতরে আসলেও এই কন্ডিশনটাকে, যদিও সাইমিলটেনিয়াসলি আসুক সমস্যা নেই, এই ভেরিয়েবলটার কারণে কেবলমাত্র একটা হোয়াইল লুপই চলতেছে, আরেকটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। ব্রেক হয়ে কেবলমাত্র একজনই ক্রিটিক্যাল সেকশন ঢুকতে পারতেছে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি, না হলে একটু রিমাইন্ড করে আরেকবার দেখে নাও। তো জিনিসটা এভাবে হয়ে এটাই ছিল পিটারসনের সলিউশন, যে ইনস্টেড অফ শুধুমাত্র টার্ন আমি একটা ইন্টেন্টও রাখবো, তাহলে একটা বেটার রোবাস্ট সলিউশন আসবে। তো এই ছিল, এখানে আর কিছু আছে কিনা, সেখানে আরেকটা জিনিস ছিল আসলে, যে পিটারসনের সলিউশন মডার্ন আর্কিটেকচারের জন্য কাজ করবে না। কেন কাজ করবে না? এখন পিটারসনের সলিউশন কি হতো, প্রথমে ফ্ল্যাগটাকে ট্রু করতো, তারপর টার্ন যে দিত। এখন এই দুটো কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট দুটো ভেরিয়েবল, তাদের মধ্যে নিজেদের কোনো ডিপেন্ডেন্সি নাই। নিজেদের মধ্যে ডিপেন্ডেন্সি না থাকলে মডার্ন কম্পাইলার অনেক কিছু অপটিমাইজ করার কারণে এমন হতে পারে যে এই দুইটার যে এক্সিকিউশন অর্ডার, এই দুটো ফ্লিপ হয়ে যেতে পারে। অ্যাকচুয়াল যে কম্পাইল করার পরে প্রথমে আসতে পারে টার্ন, তারপর আসতে পারে ফ্ল্যাগের যে ভ্যালু, এটাকে মডিফাই করা। ঠিক আছে, তো এই দুইটা সোয়াপ হয়ে যেতে পারে। সোয়াপ হয়ে গেলে তখন কিন্তু এই যে পিটারসনের যে সলিউশন, এটা কিন্তু তখন কাজ করবে না। তখন যে কাজ করবে না, ওইটার এক্সাম্পলই এখানে দিছে, যে দেখাই যে টু থ্রেড শেয়ার দ্য ডাটা, যে বুলিয়ান ফ্ল্যাগ ছিল, ওকে দুজনেরই ছিল ফ্ল্যাগ, দুজনের ফ্ল্যাগ ফলস ছিল, আর ইন্টিজার এক্স এর ভ্যালু ছিল 0। তো থ্রেড 1 যখন দেখবে যে ফ্ল্যাগের ভ্যালু ট্রু হইলে এটা আচ্ছা, এটা আসলে পিটারসনের সলিউশন না, মডার্ন আর্কিটেকচারের যে এক্সাম্পল ওটা দিচ্ছে আর কি, যে সোয়াপ হয়ে যাচ্ছে। যে তো নর্মালি যদি চিন্তা করি যে এখানে একটা বুলিয়ান ফ্ল্যাগ ছিল, থ্রেড 1 চেক করতেছে যে বুলিয়ান ফ্ল্যাগ যদি ফলস হয়ে যায়, তাহলে সে এখানে লুপে থাকবে, ততক্ষণ এটা প্রিন্ট করবে না। আর যদি বুলিয়ান ফ্ল্যাগ ট্রু থাকে, তাহলে এই হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে এক্স এর ভ্যালু প্রিন্ট করবে। ইনিশিয়াল এক্স এর ভ্যালু ছিল 0। তো এখানে কি হইতো, যে এক্স এর ভ্যালু, এটা যেহেতু ইনিশিয়াল ভ্যালু ফলস ছিল, লুপে থাকতো, তখন থ্রেড 2 কি করতো, যে এক্স এর ভ্যালু 100 দিত, ফ্ল্যাগের ভ্যালু ট্রু করে দিত। এক্স এর ভ্যালু 100 দিল, ফ্ল্যাগ ট্রু করলো, তখন এক্স এর ভ্যালু কিন্তু 100, এখন ফ্ল্যাগের ভ্যালু ট্রু হওয়ার কারণে লুপ ব্রেক করবে, প্রিন্ট হবে 100। কিন্তু মডার্ন আর্কিটেকচার যেটা বললাম, যে কম্পাইলার অপটিমাইজেশনের কারণে এই দুটোর অর্ডার চেঞ্জ হয়ে যেতে পারে, শুরুতে ফ্ল্যাগ পরে এক্স আসতে পারে। তো এই দুটো যদি অর্ডার চেঞ্জ হয়ে যায়, তো এই প্রথম ইনস্ট্রাকশন হবে এটা, সেকেন্ড ইনস্ট্রাকশন হবে ওইটা। তো সিমিলারলি এখানে যে শুরু যেহেতু ফলস ছিল, এখানে লুপে থাকতো। লুপে থাকার পরে যেহেতু এই ইনস্ট্রাকশনটা প্রথম আসতেছে, ফ্ল্যাগ ট্রু হয়ে যাচ্ছে, ফ্ল্যাগ ট্রু হইলে এই কন্ডিশনটা ব্রেক করতেছে, এক্স প্রিন্ট হয়ে যেতেছে। কিন্তু এখনও কিন্তু 100 স্টোর হয় নাই, কিন্তু প্রিন্ট হবে কত, 0। কিন্তু 100 এখনও প্রিন্ট হয় না, কারণ কি, কম্পাইলার অপটিমাইজেশন মডার্ন আর্কিটেকচারে। তখন এটার একটা এক্সাম্পল দেখাইছে, যে পিটারসনের সলিউশনে যদি টার্ন ভ্যালুগুলোর মডিফিকেশনটা আগে আসা করে, তাহলে এরকম একটা এরর দিবে। এটা যদি দেখাইতে চাই, এখানে দেখাইতে গেলে, আচ্ছা, তো এখানে ধরে নিলাম যে দুটা সোয়াপ হয়ে গেছে। সোয়াপ হইলে এই ইনস্ট্রাকশনটা আগে আসবে, যে টার্ন, এটা আগে চেঞ্জ হবে, তারপর আসবে যে ফ্ল্যাগের যে পার্টটা। ঠিক আছে, তো আমরা এভাবে চিন্তা করি কি হয়। তো আগের মতো ইনিশিয়াল ভ্যালু ধরে নিলাম, কত হয়, ইনিশিয়াল ছিল দুইটাই ট্রু ছিল। ঠিক আছে, তো দুইটাই ট্রু থাকলো, তাহলে কি হবে, এখানে ফ্ল্যাগের ভ্যালু ট্রু, ওকে ট্রু, সমস্যা নেই। টার্নের ভ্যালু এখন কত, জে। ঠিক আছে, টার্নের ভ্যালু জে, হোয়াইল ফ্ল্যাগ জে অ্যান্ড টার্ন ইকুয়াল টু জে। ফ্ল্যাগ জে ট্রু আছে, ওকে সমস্যা নেই। টার্ন ইজ ইকুয়াল টু জে, ওকে ঠিক আছে, এখানে লুপে থাকলো, ওকে সমস্যা নেই। অ্যান্ড নেক্সটটা যখন আসবে, এখানে দেখা গেল যে ফ্ল্যাগ জে ইজ ইকুয়াল টু ট্রু,
ওকে ট্রু করলাম। এখন টার্ন ইকুয়াল টু আই, টার্ন ইকুয়াল টু আই হইলে এইটা ব্রেক হয়ে যাবে, সেই ওই জন্য কাজ করতেছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালটা সমস্যা হবে যখন কন্টেক্সট সুইচ হবে। এমন না যে সব ক্ষেত্রে ব্রেক হয়ে যাবে। আমি অ্যাকচুয়াল এক্সাম্পলটা এখানে নিয়ে আসি। এখানে হচ্ছে প্রসেস 0 টার্নার করে কন্টেক্সট সুইচ হয়েছে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে যাই। ইনিশিয়াল কন্ডিশন দুইটাই ধরলাম ফলস ছিল, যে কেউ এখানে এন্টার করতে যাচ্ছে না। তো এখানে কী হবে, টার্ন 1 আসবে, সে টার্ন ইকুয়াল যে কমপ্লিট হইলো, টার্ন ইকুয়াল যে আসলো, দুইটাই এখনও ফলস আছে। তারপর কন্টেক্সট সুইচ হলে এখানে চলে আসলো, এখানে কী করলো, টার্ন ইকুয়াল টু 0, 0 মানে এখন টার্ন ইকুয়াল টু যে না, কিন্তু টার্ন ইকুয়াল টু এখন হচ্ছে আই হইলো। তারপরে হচ্ছে ফ্ল্যাগ 1 ইকুয়াল টু ট্রু, তেমন হচ্ছে ফ্ল্যাগ যে ইজ ইকুয়াল টু ট্রু। ওকে, এখন এটা ফলস না, তো এটা হচ্ছে ট্রু। তারপরে কি হচ্ছে, এখানে লুপটা চালাইয়ে দেখি যে লুপ হয় কিনা। এখানে হচ্ছে যে ইফ ফ্ল্যাগ আই, এবং ফ্ল্যাগ আই কিন্তু ফলস, ফ্ল্যাগ আই ফলস হলে এই হোয়াইল লুপটা ব্রেক করবে, ক্রিটিক্যাল সেকশন ঢুকে যাবে। তো ক্রিটিক্যাল সেকশনে এ কই আছে, ক্রিটিক্যাল সেকশনে থাকলো। ওকে, এখন থাকার পরে যদি কন্ট্যাক্ট সুইচ হয়ে এখানে আসে, এখানে আসলে কী হবে, এখানে আসলে দেখবে যে এটা কিন্তু ইনস্ট্রাকশন প্রথমে ছিল যে টার্ন যে কমপ্লিট হয়ে গেছে, এখন দেখবে ফ্ল্যাগ আই ট্রু করে দিবে, যে ফ্ল্যাগ 0 ট্রু, তো আই ফ্ল্যাগ এটা হচ্ছে ট্রু হয়ে গেল। ট্রু হয়ে যাওয়ার পরে এখানে কন্ডিশন কি বলছে, যে ফ্ল্যাগ জে কিন্তু ট্রু, এটা ট্রু করলাম। আচ্ছা, ট্রু করতে যায় এফের জায়গায় টি এর জায়গায় এফ লিখছে। ওকে ওকে, এফ ফ্ল্যাগ জে যেগুলো ট্রু ঠিক আছে, কিন্তু টার্ন ইকুয়াল টু কিন্তু জে না, টার্ন ইকুয়াল টু কিন্তু আই, কারণ এই যে একটু আগে টার্ন ইকুয়াল টু এই যে আই মানে হচ্ছে 0, এটা কিন্তু দিয়ে আসছে, তার মানে এই কন্ডিশনটা ব্রেক করতেছে, ব্রেক করলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাচ্ছে, তার মানে এইটাও এখন ক্রিটিক্যাল সেকশনে আছে। সো দুইটা প্রসেস একসাথে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারতেছে। কেন ঢুকতে পারতেছে, কারণ মডার্ন আর্কিটেকচারে কম্পাইল অপটিমাইজেশনের কারণে এই দুইটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুইটার অর্ডার চেঞ্জ হয়ে গেছে, যার কারণে দুইটা প্রসেস একই সাথে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারতেছে। পিটারসনের সলিউশনের এটাই ইস্যু। তো এটা সলভ করার জন্য মেমোরি বেটার বলছে, কিন্তু এটা কোনো আলোচনা করে নাই, সো আমিও কিছু আলোচনা করতেছি না। এই তো মোটামুটি সিলেবাস এই ছিল সিনক্রোনাইজেশনের পার্ট। যদি 2-0 কোশ্চেনে দেখি কি আসছে। এটা একটা কোয়েশ্চেন যে টু process same PA PB will share same global variable initial to 0. Okay, PA increase value n by 1 will be running 2 times at a time. Value of n by 1 and will be running 2 times at a time to 5. And PB will print the value of n and will be running 1 time at a time. Program will start with the process PB at and both process will exit when n equal to 5. মানে কি বলছে, প্রসেসর কোড দেখাইতে বলছে। ওকে, মেনলি বলছে হচ্ছে প্রসেস পিএ থাকবে, পিএ হচ্ছে 2বার ভ্যালু ইনক্রিমেন্ট করবে, আর হচ্ছে পিবি থাকবে, সে হচ্ছে একবার প্রিন্ট করবে। তো এটা সিম্পলি দেখানো যায় যদি আর যেহেতু এটা শেয়ার্ড ভেরিয়েবল, এখানে একটা লকিং একটা মেকানিজম লাগবে। আমি একটা সিম্পল অ্যাকোয়ার মিউটেক্স দিয়ে করি, অ্যাকোয়ার রিলিজ যদি করি, এটা হচ্ছে প্রসেস এ মেইন ফাংশন, একটা গ্লোবাল ভেরিয়েবল ধরে নিলাম, যে গ্লোবাল তো কোডে না দেখলে চলবে, বললাম গ্লোবাল এন, ঠিক আছে। তো মেনের ভিতরে কি হবে, প্রথমে হচ্ছে লক অ্যাকোয়ার করব, লক অ্যাকোয়ার করার পরে এনের ভ্যালু বাড়াবো, এনের ভ্যালু 2বার বাড়াইলাম, তারপর হচ্ছে রিলিজ দেবো, ঠিক আছে। আর হচ্ছে পিবি, যেটা পিবিতে হচ্ছে পিবির মিন অ্যাকোয়ার করব,
অ্যাকোয়ার করার পরে হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট এন, তারপর হচ্ছে রিলিজ দেবো। এই তো চাইছে মনে হয়। আপ টু 5 বলতে যে n equal to 5 বার রান হবে সেটা বলছে। p will print the value of n while we are running one time at a time. ওকে, সমস্যা নেই, program will start with the process pv and both process will exit at n5. সো জিপিটিকে দিয়ে দেখি কি বলে। porque semaphore यूज করছে এখানে, দুইটা semaphore কে? ও আচ্ছা, ওকে মিটিগের জন্য ওয়েট করতেছে, যেটা হচ্ছে আমরা ওই যে অ্যাকোয়ার রিলিজ যেটা ছিল ওটা দিয়ে করা যায়। ওয়েট করতেছে আমার জন্য, যদি কি করতেছে if n equal to 5 দেন হচ্ছে সিগন্যাল m। ও আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি। এখানে কোয়েশ্চেনে বলছিল যে এন ভ্যালু যদি 5 হয় তখন আর কি বি প্রসেসটা এক্সিট নেবে, তো সে আর এক্সিকিউট করতে থাকবে না। আমি এটাকে টাইম মনে করছিলাম। তাহলে এখানে কন্ডিশন রাখা লাগবে যে এন ভ্যালু যদি 5 হয় তাহলে হচ্ছে ব্রেক করার জন্য, আর না হইলে y mutex wait exit। ঠিকই তো আছে। আমি যদি লক নিই তখন তো এটাকে প্রিন্ট করার জন্য প্রথমে লক নিলাম, লক নেওয়ার পরে সিগন্যাল দিয়ে দিলাম। আর যদি পাস হয় তাহলে সিগন্যাল দিলাম, কারণ হচ্ছে সিগন্যাল না দিলে তো আমি সিগন্যাল না দিয়ে এক্সিট নিলে তখন হচ্ছে পিএ আর কন্টিনিউ করতে পারতো না। যার কারণে প্রথমে সিগন্যাল দিলাম, সেকেন্ড এক্সিট নিলাম, পিবি আর কিছু প্রিন্ট করবে না, বাট পি1 যেহেতু সিগন্যাল পেয়ে গেছে সে কন্টিনিউ করবে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। দেখি কী করছে। প্রথমে ওয়েট নিল, ও আচ্ছা, এখানেও কোয়েশ্চেন পুরোটা বুঝি নাই আমি। আচ্ছা, তো পি এর ক্ষেত্রে বলছে যে যতক্ষণ না ভ্যালু 5 হয় ততক্ষণ 2বার করে প্রিন্ট হবে, ইনক্রিমেন্ট হবে। 5-এর বললে যে একবার ইনক্রিমেন্ট হবে। তো এটা গ্লোবাল লক দিয়ে দিছে। তারপরে যদি এক্সিট কেন নিল, পি এ তো এক্সিট নেওয়ার কোনো মানে নাই। Both process will exit when n equal to 5. Program will start process PB and both process will exit n equal to 5. ওকে, তাহলে বোথ যেহেতু এক্সিট নিতে নিবে এই জন্য এখানে কন্ডিশন দেওয়া n equal to 5 হলে এক্সিট নেওয়া। একটু পেছানোর জন্য আর কি এই পার্টটুক দিছে কোয়েশ্চেনে, না দিলেও চলতো। 2 times at a time, যে 5-এর চেয়ে কম হলে তখন আর কি আরেকবার ইনক্রিমেন্ট করবে। কিন্তু আসলে 5-এর ভ্যালু হলে তো ব্রেকই করতেছে, একটু তো আবার ইফ কন্ডিশনের ভিতরে রাখা দরকার ছিল না।
তাই দিছে দিছে মিউটেক্স ছিল হচ্ছে ওয়েট অ্যান্ড সিগন্যাল। ওকে, show a system program implementing producer consumer paradigm using low level মেসেজ পাসিং। আচ্ছা, এখানে আইপিসির একটা কনসেপ্ট এসে বলবে, ওইটা পরে দেখাবো। তো মেন জিনিস হচ্ছে ওই যে কোডটা দেওয়া ছিল সেমাফোর ইউজ করে, ওইখানে ওই কোডটুকু লিখতে হবে, সাথে হচ্ছে এক্সট্রা এই হচ্ছে মেসেজ পাসিংয়ের যে বাকি যে এক্সট্রা জিনিসপত্র আছে ওগুলো দেখাতে হবে। এটা ছিল হচ্ছে লাস্টে প্রডিউসার কনজিউমার, এই যে এটা। তো এখানে হচ্ছে মেনলি এই যে রিমুভ অ্যান আইটেম, যেটা এখানে হচ্ছে আমি মেসেজ পাঠাবো, আর আরেক প্রসেসে কনজিউমার ছিল না, কনজিউমার হচ্ছে এখানে মেসেজ রিসিভ করবে, আর সেন্ডার হচ্ছে এখানে প্রডিউসার হচ্ছে এখানে মেসেজ পাঠাবে। আর এখানে হচ্ছে মেসেজ রিসিভ। তারপরে হচ্ছে identify values of semaphore along with the values of shared and variables of the following code snippet step by step. Assume the priority of hello process is 20. Okay, এটা হচ্ছে hello process নাকি, এটা হচ্ছে white production। হ্যালোর প্রায়োরিটি বেশি, প্রথমে এক্সিকিউট হওয়া শুরু করবে। তো এই ফাংশন এক্সিকিউশন প্রথম হচ্ছে এক্সিকিউশন শুরু হইলো, প্রথমে একটা হচ্ছে সেমাফোরের আইডি ট্যাপ একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো, তারপর হচ্ছে সেমাফোর ক্রিয়েট করলো, ক্রিয়েট করার সময় সেমাফোরের ভ্যালু ছিল 1, তারপর হচ্ছে রিজিউম করলো, যেটা হচ্ছে প্রড নামে যে প্রসেস আছে ওইটা, ঠিক আছে। তো এটা যদি করে, এখানে হচ্ছে যে ক্রিয়েট ফাংশনের যে আর্গুমেন্ট এগুলো, এখানে হচ্ছে মেনলি যে জিনিসটা সেটা হচ্ছে এমকে পাস করছে, এম হচ্ছে যে সেমাফোর ছিল ওইটা, ওই সেমাফোরকে পাস করছে, সেমাফোরের ভ্যালু ছিল এখানে, এই যতক্ষণ এক্সিকিউট হচ্ছে এখান থেকে শুরু করে সেমাফোরের ভ্যালু এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর এন এর বিরুদ্ধে কিছু কোনো কাজ করা হয় নাই, এন ইজ ইকুয়াল টু 2, আর হচ্ছে যে শেয়ার্ড 100 যেটা ওটার ভিতরে কোনো ডাটা নেই, সব জিরো। মেন কাজ হচ্ছে যখন এই প্রসেসটা রান্না শুরু হবে, একটা আই এর ভেরিয়েবল নিল, আই ইজ ইকুয়াল টু 1, আই স্মল ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে দুইবার চলবে। প্রথম হচ্ছে ওয়েট এম করলো, ওয়েট এম, সেটা 1 2 3, এক নম্বর এক্সিকিউশন ওয়েট এম দিল, ওয়েট এম দিলে কী হবে, এম এর মান কমে যাবে, তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে এম এর মান হচ্ছে এখন ওয়েট করলে কমে 0। ওকে, এখন শেয়ার্ড এন প্লাস প্লাস ইজ ইকুয়াল টু 10, সো শেয়ার্ডের ভেরিয়েবল ভিতরে এন প্লাস প্লাস করছে, তার মানে এন এর মান ছিল 0, তাহলে শেয়ার্ড ভেরিয়েবলে 0th ইন্ডেক্সে ওইখানে 10 আসে পড়বে, আর এন এর মান হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস 1, ঠিক আছে। ঠিক আছে, তারপরে ওয়েট 2 হইল, তারপরে সিগন্যাল দিবে। এখন 2 নম্বর এক্সিকিউশনে সেমাফোরে 0 ছিল, এন 1 হয়েছে, আর 3 নম্বর ইনস্ট্রাকশনও হচ্ছে সিগন্যাল দিছে, সিগন্যাল দিলে সেমাফোরের ভ্যালু বেড়ে যাবে, সেমাফোরের ভ্যালু এখন হচ্ছে 1, সেমাফোরের ভ্যালু 1ই হবে। তারপরে আসি, তো ফার্স্ট লুপ কমপ্লিট, তারপর যে সেকেন্ড লুপে আবার এখানে যাবে ওয়েটের ভিতরে, তো আবার 1 নম্বর আসবে, ওয়েট এম, সেমাফোর ভ্যালু 1 কমবে, 0 আসবে, এন এর ভ্যালু কোনো চেঞ্জ নেই, 1ই থাকবে,
2 নম্বর ইনস্ট্রাকশন শেয়ার্ড n প্লাস প্লাস 10, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সো আগে ভ্যালু স্টোর হবে, তারপরে আর কি ইনক্রিমেন্ট হবে। তো এখন n এর ভ্যালু যেহেতু 1, তাহলে সেকেন্ড যে ইন্ডেক্স ছিল এখানে 10 আসবে, আর n এর ভ্যালু প্লাস প্লাস হইলে সেমাফোরের ভ্যালু তো 0 ছিল, m এর ভ্যালু আসবে 2। তারপর যে থার্ড যে ইনস্ট্রাকশন সেমাফোর সিগন্যাল দিছে, তাহলে একবার 1 2, আর হচ্ছে শেয়ার্ড ভ্যারিয়েবলের স্টেট হচ্ছে এটা। তারপর তো লুপ ব্রেক করবে, শেষ, আর কোনো কাজ নাই। তো এটাই হচ্ছে টোটাল এক্সিকিউশনে প্রসেসের মানে ভেরিয়েবলগুলোর অবস্থা। তারপরে হচ্ছে so here was identify a critical section of the following code, demonstrate how you are going to solve the risk condition. Critical section তাই না, integer 32m, m এর ভ্যালু রাখছে void main, তিনটা রিজুম কল করছে, তিনটার এগুলো হচ্ছে স্ট্যাক সাইজ, তারপরে হচ্ছে খুব সম্ভবত প্রায়োরিটি, সেটা হচ্ছে জিনোর যে ক্রিয়েট ফাংশন ওইটা। ওকে, থার্ড হচ্ছে প্রায়োরিটি, এই তিনটা হচ্ছে প্রায়োরিটি, তারপর হচ্ছে ফাংশন নেম, তারপর হচ্ছে আর্গুমেন্টস। ওকে, void read value printf value of m %dn। এখানে আসলে হচ্ছে কি void write resume করতেছে তাই না, resume create read val write val read। ও আচ্ছা, এতক্ষণ কোশ্চেন বুঝছি। এই পার্টটুক ছিল একটা ফাংশন বা প্রসেস, রিড ভ্যাল যেটা, এখান থেকে হচ্ছে আরেকটা প্রসেস, ফাইনালি এই যে void write val যেটা, এটা হচ্ছে আরেকটা প্রসেস। সো মেইন ফাংশনে কি হচ্ছে, এই তিনটাকে রিজিউম করা হচ্ছে। তিনটা রিজিউম করা হইলে কি হচ্ছে, রিড ভ্যালুর ভিতরে m এর যে ভ্যালু আছে, m এর ভ্যালু প্রিন্ট করতেছে, m হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ওকে, সো এখানে লক লাগবে, বা ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এটা যে ভ্যালু রিড করা। তারপর হচ্ছে রাইট করতে এখানেও ক্রিটিক্যাল সেকশন, কারণ হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল। সো যদি আমি ক্রিটিক্যাল সেকশন আইডেন্টিফাই করতে চাই, সেটা হচ্ছে যে printf ক্রিটিক্যাল সেকশন আর হচ্ছে রাইট, এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে সলভ করার জন্য এখানে মিউটেক্স সেমাফোর যেটা ইউজ করি, একটা গ্লোবাল সলিউশন হচ্ছে গ্লোবাল কি ইউজ করা যায়, মিউটেক্স ইউজ করি। মিউটেক্স থাকবে, ধরলাম মিউটেক্স mx। ওকে, mx এর ভ্যালু প্রথমে যখন প্রিন্টএফ ফাংশনের আগে দিতে হবে ওয়েট, আর তারপর হচ্ছে প্রিন্ট করা শেষ হয়ে যাওয়ার পরে এখানে দিতে হবে সিগন্যাল। সিমিলারলি এখানে যখন রাইট করতে যাবো, রাইটার এখানে m এর অ্যাক্সেস করার আগে ওয়েট মিউটেক্স দিতে হবে, আর পরবর্তী হয়ে গেল সিগন্যাল। এই তো সলভ হয়ে গেল। একটু ভালো করে লিখলে ভালো হইতো, যাই হোক আশা করি বুঝে নিতে পারবা, আশা করি বোঝা যাবে। তারপরে বলছি কি semaphore mutex has the initial value of 1. Okay, system has 3 processes as follows. Semaphore, okay, semaphore value বাড়তে পারে কমতে পারে। Okay, process A is currently in execution. All process call wait on mutex and context switch occur before the call signal mutex. Analyze which process resume first and the process is currently in execution or process call wait. Okay, process A currently execution, ঠিক আছে, on wait on mutex and context switch occur before the call signal. তো এখানে বলছে কি প্রসেস এ যেটা সে কারেন্টলি এক্সিকিউশনে আছে। ওকে, অল প্রসেস কল ওয়েট অন মিউটেক্স
অ্যান্ড কন্টেক্সট সুইচ অকার বিফোর কল সিগনাল। সো সবাই এখন ওয়েট কল করছে, ওয়েট কল করার পরে কন্টেক্সট সুইচ হয়েছে। কন্টেক্সট সুইচ যখন হইল, প্রথম হচ্ছে এ এক্সিকিউশনে ছিল, কন্টেক্সট সুইচ হয়ে ধরলাম বি আসলো। তো এক্ষেত্রে ওকে, যখন কন্টেক্সট সুইচ হয়েছে, যখন এতে ছিল তখন ইয়াপ সেটা পড়লে এই প্রসেস যখন আছে তখন সেমাফোরের যে ভ্যালু, সেমাফোর এখানে কিন্তু কোনো ইনিশিয়াল ভ্যালু তো 1, ইনিশিয়াল ভ্যালু 1, এখানে একটা ট্রিক আছে, ইনিশিয়াল ভ্যালু 1 না, তাহলে হচ্ছে এখানে তো কোড নাই মেবি, হচ্ছে যদি আসি লক নিলে ওকে, এখানে হচ্ছে যদি 0 চেয়ে কম হয়ে যায় তখনই হচ্ছে কেবল এটাকে ইয়েতে পাঠাবো, আছে কোনো ট্রিক নাই। এই যে প্রসেস এ আসলো, আসার পরে সেমাফোরের ভ্যালু 1 ছিল, লক নিচে নিল, আচ্ছা সেমাফোরের ভ্যালু এখন হচ্ছে করে রাখি, সেমাফোরের ভ্যালু হচ্ছে এখন কত, ডিক্রিমেন্ট করছে 0। ওকে, এখন হচ্ছে যে সিগন্যাল দেওয়ার আগেই কন্টেক্সট সুইচ হয়ে গেছে। কন্টেক্সট সুইচ হওয়ার পরে নর্মাল কন্টেক্সট সুইচ কী করবে, এ কে রেডি স্টেটে পাঠিয়ে দেবে। তো রেডি স্টেট যেখানে ছিল রেডি কিউ, ওইখানে আছে কিন্তু এখন এ, ঠিক আছে। তারপর আসবে কি বি প্রসেস, কারণ বি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো বি প্রসেস আসলো, আসার পরে দেখলো সেমাফোরের ভ্যালু কিন্তু 0 দেখছে, 0 দেখলে আরও এক কমাই দিচ্ছে, কমাই দেওয়ার পরে এখন ভ্যালু দিচ্ছে -1। এখন যেহেতু -1, তাহলে সে কী করবে, তাকে ব্লক করবে। ব্লক করলে যে সেমাফোর যে কিউ, সেমাফোর কিউ এখানে যে চলে যাবে বি, সাথে সাথে কন্টেক্সট সুইচ হয়ে যাবে। কন্টেক্সট সুইচ হইলে এখানে দেখা যাইতেছে এ রেডি কিউতে আছে এ আর সি, সি এর প্রায়োরিটি বেশি, সো এখন সি আসবে। সি আসলো, সি আসার পরে সি দেখতেছে সেমাফোরের ভ্যালু -1, সে আরও ডিক্রিমেন্ট করছে -2। -2 হওয়ার পরেও এখানে দেখতেছে যে -2 যেহেতু সিও ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে সেমাফোর কিউতে চলে যাবে, সেমাফোর কিউতে সি থাকলো, যাওয়ার পরে আবার কন্টেক্সট সুইচ হবে। কন্টেক্সট সুইচ হয়ে এখন রেডি কিউতে আছে কিন্তু এ, আর নাল প্রসেস হলো আর নাল প্রসেস। তো এখান থেকে এ যেই প্রসেসটা আসবে এ আসবে, এ আসে সেমাফোরের ভ্যালু 1 বাড়াই দিবে, -2 থেকে -1 নিয়ে আসবে, কারণ সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। ওকে হইল, এখন তারপরে এ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হইলে এখন যখন কন্টেক্সট সুইচ হবে, কন্টেক্সট সুইচ না, তো এখন যখন এই ভ্যালুটা বাড়াই দিল, আমরা কোডে কিন্তু দেখছি সেমাফোরের ভ্যালু বাড়লে সাথে সাথেই হচ্ছে যে ইনক্রিমেন্ট যখন করতেছি তখন কিউ থেকে সরাই নিতেছি। তো সেমাফোরের ভ্যালু যখন বাড়াইছি তখন আমি এই যে সেমাফোর কিউ থেকে একটাকে সরাবো, এখানে জিনোতে কী করে হাইয়েস্ট প্রায়োরিটি যেটা ওইটাকে সরাই দেয়, না সরি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এখানে আর কি যে বি যেহেতু শুরুতে আসলো, বিকে সরাই দিবে, তাহলে বি থেকে রেডি কিউতে পাঠিয়ে দিবে। তো বি এখন রেডি কিউতে এ নাই, এখন আসছে বি, সাথে নাল প্রসেস ছিল যে কন্টেক্সট সুইচ হয়ে এখন বিতে যাবে। বি গেল, বি সেমাফোর 1 বাড়াইলো 0, সেমাফোর ভ্যালু যখন বাড়াইছে তখন হচ্ছে রেডি কিউ থেকে এই যে একটা সেমাফোর কিউতে একটাই ছিল সি, সিতে রেডি কিউতে পাঠিয়ে দিল, আর বি তো এত কারেন্ট এক্সিকিউশনে ছিল। তো এখন যখন পাঠিয়ে দিল তখন সেমাফোর কিউতেও কিছু নাই, বি যখন সিগন্যাল শেষ, এক্সিকিউশন শেষ, কন্টেক্সট সুইচ হবে, কন্টেক্সট সুইচ হয়ে সি যাবে, ফাইনালি সি এক্সিকিউট করবে, এক্সিকিউট করে সেমাফোরের ভ্যালু আবার 1 বাড়াই দিবে। এই ছিল টোটাল প্রসেস। যে কে আগে রিজুম হবে হচ্ছে এ, আর কি রিজুম হবে সবার আগে, বা সিগন্যাল সবার আগে এ পাঠাবে। আর যদি কিউ এর কথা চিন্তা করি, কিউ এর ভিতরে প্রথম হচ্ছে বি প্রসেস আগে রিজুম হবে। তো ওই ছিল কোয়েশ্চেন, আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই এখানে। ফার্স্ট পার্টি ছিল না তখন।
আচ্ছা, আর যদি কোশ্চেন আসে তাহলে না, 6 নম্বর তো দুইটাই তো আছে। প্রসেসিং এর নাই। ওকে, 2-0 কোশ্চেনে সেমাফোর বা কি পড়তেছিলাম, প্রসেস সিনক্রোনাইজেশন থেকে এই কয়েকটাই ছিল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।